সায়েন্টিফিক সাব কমিটি বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি কর্তৃক আয়োজিত অ্যান্টি গ্লুকোমা মেডিকেশন এবং অকুলার সারফেস ডিসঅর্ডার উপরে আজকের এই ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকের এই ওয়েবিনারে দুইজন স্পিকার আছেন, ডক্টর সালমা পারভিন এবং প্রফেসর জাকিয়া সুলতানা শহীদ, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিজ্ঞ প্যানেলিস্ট হিসেবে প্রফেসর আবা হোসেন ম্যাডাম, প্রেসিডেন্ট ইলেক্ট এপিএও, প্রফেসর এমডি শরফুদ্দিন আহমেদ, ডিসি বিএসএমএমইউ, প্রফেসর শেখ এম এ মান্নাফ, অ্যাডভাইজার বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি, প্রফেসর দিন মোহাম্মদ নুরুল হক, এক্স ডিজি হেলথ সার্ভিস অ্যান্ড অ্যাডভাইজার বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি, প্রফেসর অ্যাডভাইজার বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি। এবং ইতিমধ্যেই আমাদের সাথে আজকে আসলে আমাদের জন্য একটা আনন্দের দিন যে আমরা আজকের এই ওয়েবিনারটা ফুল ওপেন করে দেওয়াতে আমাদের অনেক সিনিয়র অপথলমোলজিস্টকে আমরা আমাদের সাথে পেয়েছি, অনেক দিন পরে দেখা হলো। বিশেষ করে আমি দেখলাম বুলবুল ইসলাম ভাই আছেন, গোলাম হায়দার ভাই আছেন এবং অনেকেই আমাদের সাথে আছেন। আমরা খুব খুশি হয়েছি আজকে সবাইকে দেখতে পেয়ে। এবং বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সম্মানিত উপদেষ্টা মন্ডলী আছেন, সদস্যবৃন্দ আছেন এবং আমাদের সাথে আজকের এই প্রোগ্রামে আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্টনার যারা আছেন, অ্যারিস্টা ভিশন, পপুলার, জেনারেল ভিশন, অপসোনিন, ইবনে সিনা এবং জাস অপথলমিক্স, সবাইকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আজকের এই ওয়েবিনারে। কারণ আজকের ওয়েবিনারটা মূলত অ্যান্টি গ্লুকোমা মেডিকেশন এবং সারফেস ডিসঅর্ডারের উপরে, সেই জন্য আমরা সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। তবে আমি আপনাদেরকে সোসাইটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। বিজ্ঞ প্যানেলিস্ট আপনাদের অভিজ্ঞতা, মতামত এবং পরামর্শ এবং সকল চক্ষু চিকিৎসক বৃন্দের এবং ইন্ডাস্ট্রিয়াল পার্টনারদের সহযোগিতায় আমরা আজকের এই আলোচনা থেকে আমাদের যে পেশাগত সংকট এটা উত্তরণে সহায়ক হবে বলে আমি আশা করি। আজকের এই অনুষ্ঠানে আমাদের কোনো ফরেন ফ্যাকাল্টি নাই বা ফরেন পার্টিসিপেন্টও নাই, সেজন্য আমরা ইচ্ছা করলে বাংলা বা ইংরেজিতে আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারি, আপনারা সবাই যদি অনুমতি দেন। এতটুকুই আমি বলবো, বেশি দীর্ঘায়িত করব না। এবং আমি আমাদের সায়েন্টিফিক সাব কমিটির চেয়ারম্যান প্রফেসর এম নজরুল ইসলাম সাহেবকে অনুরোধ করব আজকের এই ওয়েবিনার শুরু করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নজরুল ভাই প্লিজ। থ্যাংক ইউ গ্লুকোমা সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট। আজকের এই সুন্দর ওয়েবিনারে যারা জয়েন করেছেন তাদের সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আপনারা শুনেছেন আমাদের মাঝে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন। সবচেয়ে বড় কথা, আজকে যারা প্যানেলিস্ট হিসেবে আছেন তারা সকলেই বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির অ্যাডভাইজার। এবং গর্ব করার মতো যে কয়েকজন মানুষ আমাদের আছে, প্রফেসর আভা হোসেন ম্যাডাম থেকে শুরু করে, যিনি আমাদের শিক্ষক, মেন্টর এবং সবচেয়ে বড় কথা বর্তমান দুনিয়ায় উনি একজন লিডার, যিনি ওয়ার্ল্ডের 100 ওমান ইনফ্লুয়েন্সিয়াল ওমানের মধ্যে একজন, যেটা আমাদের বিশাল গর্বের একটা বিষয়। তা গ্লুকোমা সোসাইটির খুবই ইচ্ছা ছিল একদিন ম্যাডামকে ডেকে এনে আমরা একদিন কথা বলবো, কিন্তু করোনার কারণে ম্যাডাম সুযোগও হয় নাই। তা অবশ্যই আজকে আপনি এসেছেন, এই জন্য রিয়েলি আমরা খুব খুশি এবং আপনাকে অনেক ধন্যবাদ। এবং নট অনলি দ্যাট, আপনারা যারা আছেন সবাই গ্লুকোমা বিশেষজ্ঞ, সবাই আজকের এই ওয়েবিনারে কন্ট্রিবিউট করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আছেন আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি প্রফেসর শরফুদ্দিন আহমেদ। উনি এত ব্যস্ত, এখন আমরা সবাই জানি, প্রতি ঘন্টায় প্রতি মিনিট উনি বিভিন্ন কাজ করছেন। তারপরেও
আমাদের ডাকে সারা দিন উনি যে উপস্থিত হয়েছে তার জন্য রিয়েলি উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রফেসর দিন মোহাম্মদ নুরুল হক আমাদের আরেকজন অ্যাডভাইজার, ফরমার ডিজি, ফরমার ওএসবি প্রেসিডেন্ট। তো ওনার সম্পর্কে আমি একটু বলতে চাই যে উনি একদিন আমার সঙ্গে বেশ অনেকক্ষণ কথা হলো, আমি কথা বলেছি ওনার সাথে এই গ্লুকোমার ওষুধ নিয়ে। কারণ দেখা যায় ওষুধ দিয়ে অনেক প্রবলেম উনি ফেস করছেন, আমরা করছি। উনি আসলে এই বুদ্ধিটা প্রথমে দিলেন আমাকে যে আমরা কি একটা কমন প্ল্যাটফর্মে আলোচনা করতে পারি না, গ্লুকোমা প্ল্যাটফর্মে, কারণ এভরিবডি ইজ সাফারিং ফ্রম দিস গ্লুকোমা ড্রাগস। তখন আমি আমাদের প্রেসিডেন্ট সাহেবকে বলি, প্রফেসর মানব স্যারকে বলি, তারা আসলে সবাই বলে যে ইটস এ ভেরি গুড প্রপোজাল। আসলে ওনার একটা সাজেশনে কিন্তু আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। এই জন্য আমরা বিশেষভাবে আমাদের পক্ষ থেকে স্যারকে, দিন মোহাম্মদ স্যারকে ধন্যবাদ জানাই করার জন্য, এবং আশা করি উনি অনেক কন্ট্রিবিউট করতে পারবেন, সবারই অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। আমাদের আরেকজন প্যানেলিস্ট প্রফেসর শেখ মান্নাফ, তার কথা বলাই বাহুল্য, গ্লুকোমা সোসাইটির সব রকম গাইডলাইন তার কাছ থেকে আমাদের আসে, উনি আমাদের অ্যাডভাইজার। আর এছাড়াও আমাদের সম্মানিত প্রেসিডেন্ট, উনিও আমাদের একজন প্যানেলিস্ট আছেন। আমাদের দুইজন বিজ্ঞ স্পিকার, প্রফেসর জাকিয়া সুলতানা শহীদ এবং ডক্টর সালমা পারভিন। Hopefully they will talk mostly what are the problems of anti-glucose medication, especially regarding the dry eye disorder. What are the drugs causing what kind of dry eye? What are the drugs causing lacrimal gland deficiency? What are the drugs causing mammalian gland problem? What are the drugs causing a corneal epithelial problem? I think that they will make clear. So we'll definitely learn many things from our speakers. And definitely after their deliberation, their presentations, our panelists, they are very much highly experienced about glaucoma treatment, glaucoma medication. They will contribute. And also we'll listen from our industrial partners because they are making the medicine. We'll give some suggestion from our panelists, and of course they will have their saying what they can do for us, what they can do for the glaucoma patient, for our country, for our patient. Definitely we'll learn these things. And lastly, I think many participants, our senior professors, they are here. I am seeing here Professor Jalal, Professor Zafar Khaled, Professor Ghulam Haidar, Professor Hazrat Ali, many senior professors, our students, residents, many are here. I can see 864 in the Zoom, many are in the Facebook, and some of them in the YouTube also. So I know many hundreds of people are already listening to us. Hopefully they also will be benefited from our discussion and from our learning. So without delay, I am requesting our scientific secretary, Dr. Ruhi Mannan, to conduct the next program. Dr. Ruhi Mannan, please. Thank you, sir. I am Dr. Ruhi Mannan, Scientific Secretary of Bangladesh Glaucoma Society. At the beginning, I would like to introduce our current program and today's participants. I welcome you all in today's program on anti-glaucoma medication and ocular surface disorder. Today's participants in our webinar are the first speaker, Dr. Salma Parvin Madam. She will be talking on anti-glaucoma medication and its side effects. The second speaker, Professor Zakia Sultana Shohid Madam. She will be speaking on ocular surface disorders associated to anti-glaucoma medications. As panelists, we have got Honorable Professor Abha Hussain Madam, Professor Sharfuddin Ahmed Sir, Professor Mannaf Sir, Professor Din Mohammed Sir, Professor Nazrul Islam Sir, and Professor Mizanur Rahman Sir. I would like to give a small briefing on the program orientation. After each of the speakers' presentation, we'll take a very few questions from our honorable panelists. And after completion of both the speakers' presentation, we'll have some very few questions from our participants as well. And after completion of all the question answers, we will have a wide discussion regarding the topics of today's program. That would be the layout of today's program. Now, I would like to invite our first speaker, Dr. Salma Parvin Madam, to present her topic. Salma Parvin Madam. Madam, please unmute. Sorry, I was muted. Respected President, Bangladesh Glaucoma Society,
Chairman, Scientific Subcommittee of Bangladesh Glaucoma Society, Professor M. Nazrul Islam, today's honorable panelists and our teachers, Professor Abha Hossain Madam, Professor Muhammad Sharfuddin Ahmed Sir, Professor Din Muhammad Nurul Haq Sir, and Professor Sheikh M. Marnab Sir. Assalamu alaikum and good evening. Today I will talk on anti-glaucoma medication and its side effects. Glaucoma is a leading cause of irreversible blindness or worldwide. An estimated 80 million people have glaucoma worldwide, and blind due to glaucoma, about 5 million people. Anti-glaucoma drugs form the basis of the medical management of the glaucoma. Sorry. Drug penetration into the eye is related to its concentration over the tear film. That is, the factor are the time the drug remains in the cul-de-sac and precorneal tear film, elimination by the nasolacrimal drainage, drug binding to the tear proteins, and drug metabolized by the tear and tissue proteins, and the diffusion across the cornea and the conjunctiva. The factors influencing the local drug penetration in the ocular tissue are surfactants of the preservative, pH of the drug. That is, if the drug is, the pH is different from the drug, it causes reflex tearing and the irritation of the eye. Drug tonicity and the molecular weight and size of the drug itself. এই বারটাকে কি করে আমি সরাতে পারবো? আমার অনেক কিছু দেখা যাচ্ছে না। আমাদের এখানে কোনো বার নাই তো। ও, আমার এখানে একটা বার আছে স্যার। হ্যাঁ, না এখানে কোনো সমস্যা নেই, তুমি প্লিজ কন্টিনিউ। কিন্তু আমি হলো বারের জন্য আমার অনেক, না এখানে কোনো সমস্যা নেই। ছোট করলে দেখা যাচ্ছে কিন্তু বড় করলে আমি দেখতে পাচ্ছি না। না, তা ঠিকই। আমাদের ছবিটাকে সরিয়ে দেওয়া যায় কিনা? আমাদের ছবিটার জন্যই আটকে গেছে বোধহয়। না স্যার, আপনার ম্যাডাম ওই ছবি না, উপরে একটা বার আছে তো, ওই বারটার জন্য আমি অনেকটা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি একটু ছোট করি। ওই বারটার মধ্যেই ছবি, বারটা সরানো যায়, হাইড করা যায়। বারের উপরে একটা ক্রস লেখা আছে, ক্রস দেওয়া আছে, ক্রসটা টিক দেন চলে যাবে। কোনটা স্যার? উপরে বারে একটা লেখা ভিউ অপশনস, তার উপরে একটা ক্রস আছে। ভিউ অপশনস দেখো নাকি? ভিউ অপশনস, ওখানে চাপ দিয়ে দেখো হাইড। হাইড দেখতে পাচ্ছি না। না হলে ওটা ওইভাবে পড়ে যাবে। যাই হোক স্যার, আমি ছোট করে পড়ি, আমি জায়গা বড় করে নিব। Anti-glaucoma drugs are classified by their active ingredients mainly. They are the beta blockers, prostaglandin analogs, alpha agonists, carbonic anhydrase inhibitors, the cholinergic agonists, and the current drug that is available in our country very recently, Rho kinase inhibitors. In addition, there are so many combination drugs that are available for the patients who require more than one type of medication. This is the long list of the anti-glaucoma drug. Mostly we are using in our country the first line of treatment, the beta blockers, then the prostaglandin analog. Its use are day by day is increasing in our country also. Then we use the alpha 2 agonists, carbonic anhydrase inhibitors as a topical and the systemic drug, and cholinergic. This is nowadays is not very commonly used, pilocarpine. In special cases we are using pilocarpine, but in the past days this is very popular drug in the glaucoma treatment. And the newer drug in our country, the Rho kinase inhibitor with a combination with the latanoprost. How the anti-glaucoma drug act actually?
These three mechanisms by which anti-glaucoma drug are acting on to the to reduce the intraocular pressure. Actually, this is the decrease the aqueous production by the ciliary body, increase the aqueous outflow through the trabecular pathway, and the increased aqueous outflow through the uvascular pathway. These three mechanisms by which the anti-glaucoma drugs reduce the intraocular pressure. First of all, the most popular drug in our country is actually it is a very cheaper drug, and for our socioeconomic condition, this is the most popular for this reason. This is the beta blockers. This may be non-selective. It acts on the beta 1 and beta 2 receptor. It may be selective. It acts on actually on the beta 1 receptor. Beta blockers, how it works on the intraocular pressure. Beta blockers. শোনা যাচ্ছে না। ভালো শোনা যাচ্ছে না ম্যাডাম? না, এখন শোনা যাচ্ছে। মাঝে মাঝে হয়তো নেটওয়ার্ক আনস্টেবল হয়ে যায়। Beta blockers act on the ciliary process receptors or beta receptors and blockade the beta receptor in the ciliary process, decrease the rate of the aqueous production by 20 to 50%. And topical beta blockers reduce aqueous formation by 20 to 50% in the awake humans. But in sleeping condition, it is less effective. Systemic absorption leads to intraocular pressure lowering in the untreated contralateral eye also. So whenever we put a drug in the glaucomatous eye, it acts in the contralateral eye also, and it should be in mind. The side effect of the beta blockers are, this may cause allergic blepharoconjunctivitis, this may cause dry eye, SPK, increased tear breakup time, and corneal anesthesia. Sometimes it can cause macular edema in the aphakic patient, and it can cause the cataract progression. Beta blocker, when we use the beta blocker, we are very cautious about the systemic problem of the patient, as because beta blockers can cause bronchospasm, as because the beta 2 receptor is also present in the bronchial tissues also, and beta 1 receptor is present in the cardiac muscle also. So regarding when we prescribe the beta blockers, we should give the history at least for the cardiac patient, and if any problem in the asthma patient. So whenever a patient has got asthma problem, we should not give the non-selective beta blocker. We should give the selective beta blocker, that is the cardio-selective one, that can cause cardiac problem but not the cause of the bronchospasm. Beta blocker also reduce the glucose tolerance, masking of the hypoglycemic signs and symptoms occurs in the diabetes. So be cautious about the diabetic patient whenever prescribe the beta blockers. And abrupt withdrawal of the beta blockers can exacerbate the symptom of the hyperthyroidism. Now come to the prostaglandin analog. This is very popular drug worldwide. Mechanism is stimulate the prostanoid receptor in the ciliary muscle, release of the matrix metaproteinase, degrade the extracellular matrix in the ciliary muscle, and increase the uvascular outflow of the aqueous drainage. Available drugs are latanoprost 0.005%, travoprost 0.004%, tafloprost 0.015%, and these three, and bimatoprost 0.01% and 0.03%. These 4 drugs are available in our country, but inoproston, what is 0.12%, this is not available in our country. The prostaglandin analog is actually so many of side effects. Conjunctival hyperemia, increased pigmentation of the iris, and increase the lash pigmentation, the pigmentation around the eye, hypertrichosis, trichiasis, and increased hair growth around the eyes, SPK, CAD. So many of side effects in the
prostaglandin analog. But advantage is why this is very popular as because this is once daily dose, as because we know glaucoma patient should continue the drug till her death or till his death, his patient's lifetime. So when the dose is very convenient, patient compliance is very good. So for this reason, PG analog or prostaglandin analog is very popular worldwide and in our country also, as though this is a very expensive drug. Advantage is once daily dose, lack of cardiopulmonary side effect, and this is very good additive to other AGM. We should not give this drug to the ocular infection and inflammation cases. This is my patient, these two my patient, long eyelashes with hyperpigmentation around the eyes, and patient has conjunctival hyperemia. These patients are socially sometimes unacceptable. Patient feel very কি বলবো পেশেন্ট খুব আনইজি ফিল করে তার ওয়ার্কিং এরিয়াতে যে আমার চোখটা লাল হয়ে আছে কেন, পেশেন্ট খুব আনইজি ফিল করে এবং মাঝে মাঝে আমাদেরকে বলে যে এই ড্রাগটা দিলেন, আপনি বলছেন যে চোখের প্রেসার খুব ভালো আছে কিন্তু আমি সোশ্যালি খুব আনইজি ফিল করছি, আমার খুব অসুবিধা হয় এত লাল চোখ নিয়ে। সো দিস ইজ আ প্রবলেম অ্যাকচুয়ালি ফর দ্য পিজি অ্যানালগ। And now the sympathomimetics, the most important drug here is brimonidine, that is alpha-2 agonist, the most popular drug in our country and worldwide. And other two drugs, epinephrine, dipivridine, and the apraclonidine. These two drugs is not available in our country. This drug actually acts on the alpha-2 receptor in the ciliary muscle. About the brimonidine, this is a more selective alpha-2 action, less tachyphylaxis. That means over that time, etar action ta kome jay na. So এটা খুব popular সেই জন্য। Ocular allergic reactions not to be used in the patient and young children as because this drug may cross the blood-brain barrier. So having risk of respiratory depression, somnolence, and hypotension, seizure for the young one. So it should not use for the young children. Rather, this is a very popular drug. Peak IOP reduction is 26%, and this is most popular for its neuroprotective action. Actually, this acts by decrease the aqueous production, decrease the epidural venous pressure, and improve the trabecular outflow. And side effects are not very actually they're very obvious, but allergic reaction may occur. Patient may have conjunctival blanching and follicular conjunctivitis. Now the parasympathomimetic or cholinergic drug, that is pilocarpine. This was very popular previously. আমরা আসলে এটাকে স্পেশাল অকেশনের জন্য এখন রাখি, আমরা সব সময়ের জন্য এই পাইলোকার্পিনটা আসলে অ্যাকচুয়ালি প্রেসক্রাইব করি না। দিস ইজ আ ভেরি অকেশনাল ড্রাগ নাওএডেজ, but very useful for the angle closure glaucoma. Sometimes this got actually mechanical widening of the angle of the anterior chamber, and and it also contract the longitudinal fiber of the ciliary muscle, so increase the opening the trabecular meshwork and increase the aqueous outflow. This may be direct acting or dual action. Dual action, that drug is not available in country, but pilocarpine 2% and 4% is available in our country. There are so many of side effects of pilocarpine. It can cause post-synechiae, keratitis, it can induce myopia, it can cause retinal detachment, it can cause blurred vision, miosis, color vision changes, so many of side effects, brow ache, epiphora, and accommodative spasm sometimes. And systemic side effects are increased sweating, salivation, urinary frequency, and diarrhea, and sometimes bronchospasm even can occur with the pilocarpine. Now the very popular drug, carbonic anhydrase inhibitor. This is very potent and most commonly used systemic anti-glaucoma medication. And
90% of the ciliary enzyme must be abolished to decrease the aqueous activity and the intraocular pressure. It inhibits the carbonic anhydrase in the ciliary process, causing the reduction in the aqueous humors production and cause the decrease of the intraocular pressure. Systemic carbonic anhydrase inhibitor is very popular in our country and worldwide for the transient reduction of the intraocular pressure. When the pressure is very high, we use the acetazolamide. Unfortunately, the intraocular acetazolamide is not available in our country. We are using tablet acetazolamide to 50 milligram, dose depending on the state of the intraocular pressure of the patient. And other three systemic carbonic anhydrase is not available in our country. And the topical acetazolamide is very popular in worldwide. We are using dorzolamide and brinzolamide in our country. Acetazolamide can reduce aqueous production by 30 to 40%. And the systemic acetazolamide, the dose is 250 milligram tablets 6 hourly, or depending on the state of the intraocular pressure. But it has got tremendous side effects actually. It can alter taste, loss of the appetite, paresthesia of the hand, feet, and because there's a sulfur drug, it can cause the sulfur allergy also. This can cause hypokalemia, so we have to prescribe potassium along with it. This can cause metabolic acidosis, can cause retinal stone and blood dysphasia. So this drug is for the কি বলবো এটাকে short time ইউজের জন্য এই ড্রাগটা আমরা লং টাইমে কখনো অ্যাসিটাজোলামাইডটা ইউজ করি না অ্যাকচুয়ালি সিস্টেমিক অ্যাসিটাজোলামাইড. The topical carbonic anhydrase inhibitor is very popular worldwide and also in our country. Dorzolamide 2% and brinzolamide 1% is we are using, and it can reduce the intraocular pressure 13 to 24%. The suspension causes the white deposits in the tear film. The side effects are punctate keratitis, bitter taste, allergic reaction, and transient burning. This patient has allergic reaction and very hyperemic conjunctiva. This patient got blepharoconjunctivitis. The skin around the eye is allergic. Patient complain itching. This is a very troublesome condition whenever dorzolamide or brinzolamide having allergic to the patient. And eyes with a compromised endothelial function are at risk of the corneal decompensation, and we should keep in our mind whenever we prescribe this drug. Hyperosmotics, this is the systemic acting anti-glaucoma medication. IV mannitol we are using frequently whenever before the surgery or whenever the intraocular pressure is very high, in case of the angle closure glaucoma. So this is very popular for the transient use. This is not a routine use actually. This is a very newer drug in our country, Rho kinase inhibitor, an emerging treatment option for the glaucoma. Rho kinase ROCK1 and 2, it's called, are involved in the calcium-independent smooth muscle contraction of the eye, linked with the factors that are responsible for the aqueous humor outflow through the trabecular pathway and increase the ocular blood flow as well as do the neuroprotection and prevent the post-operative scarring after the glaucoma surgery. It increases the trabecular uvascular outflow, decrease the episcleral venous pressure, and decrease the aqueous humor production. That means এটা আসলে সব রুটে কাজ করে. So this is a very potent drug newer in our country. আমরা আসলে over the time আমরা বুঝতে পারবো এই ড্রাগটা আসলে আমাদের পেশেন্টের জন্য কতটুকু উপকারী. যেহেতু আমরা মাত্র এটা শুরু করলাম, আমরা এখনো এই ড্রাগটা সম্পর্কে, এটা ইউজ সম্পর্কে আমরা অত ভালো জানি না, বাট আমরা ইন ফিউচার আমরা বুঝতে পারবো আসলে এই ড্রাগটার এফিকেসি বা পেশেন্টের ক্ষেত্রে সাইড ইফেক্টটা কতটুকু পেশেন্ট. Definitely this is a compliant drug because this is once daily dose.
এবং আমাদের দেশে এটা আছে হচ্ছে কম্বিনেশন হিসাবে নেটারসুডিল 0.02% and latanoprost 0.005%. The side effects are discomfort, redness, tearing, blurring of vision, eyelid redness, and the corneal staining. পরে আবার ফুল স্ক্রিন হবে তো না? শোনা যাচ্ছে স্যার? কোনো অসুবিধা? একটু আমার মনে হয় অন টাইম শেষ করলে ভালো হয়, অনেক সময় হয়ে গেছে। স্যার আমি এখনই শেষ করে দেবো, আমার বেশি না। হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ ওকে। আমরা আসলে আমি যেগুলো ইন্ডিভিজুয়াল ড্রাগ বললাম সাইড এফেক্ট বলতে গিয়ে বা মেকানিজম বলতে গিয়ে, বাট পেশেন্ট কনভেনিয়েন্সের জন্য যেহেতু পেশেন্টকে সবসময় ড্রাগগুলো ইউজ করতে হয়, whenever we need more than one drug, we use combination. So many combination are available in our country also, in our this is very popular in our country also, and this is very dose convenient. This is a list of the combination drug anti-glaucoma medication. আরো কিছু sustained release medication delivery system আছে, but unfortunately these are not available in our country. এটা আসলে সাইড ইফেক্ট কে অ্যাভয়েড করার জন্য আর ডোজ কনভিনিয়েন্সের জন্য যে পেশেন্টকে ডেইলি দিতে হচ্ছে না, সেই জন্য এই ড্রাগগুলো বাজারে আছে, অনেক জায়গাতে আছে। আনফরচুনেটলি এগুলো সব আমাদের দেশে নেই, একটাও আমাদের দেশে নেই। আমি জাস্ট অল্প কিছু কথা বলবো যে প্রিজারভেটিভ। The use of preservative extends the shelf life of the medication considerably. Without preservative, মানে ড্রাগের আসলে যেই এফিকেসিটা সেটা থাকে না, ড্রাগ খুব ডিগ্রেডেশন হয়ে যায়। সুতরাং প্রিজারভেটিভ আসলে অ্যান্টি-গ্লুকোমা মেডিকেশন ইউজ করতে হবে, আদারওয়াইজ ড্রাগের হচ্ছে দামটাও বেড়ে যাবে। উইদাউট প্রিজারভেটিভ আমাদের দেশে মার্কেটে এখনো কোনো ড্রাগ নেই, তবে বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড যেটা এতদিন ইউজ হতো, আমরা দিস ইজ হাইলি ইফেক্টিভ প্রিজারভেটিভ, কিন্তু আমরা এই বেঞ্জালক্রোনিয়াম ক্লোরাইড বা ব্যাগ থেকে আমরা এখন সরে এসে অন্য প্রিজারভেটিভে যাচ্ছি যেটা একটু কম সাইড ইফেক্ট আছে। This is the list of the common used preservative in eye drops. I hope আমার যে ফেলো স্পিকার আছেন জাকি আপা, উনি প্রিজারভেটিভ সম্পর্কে বলবেন। এবং common glaucoma preparation available in the non-preserved formulation source is the British National Formulary, but that is এটা অন্যান্য দেশে আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা নন প্রিজার্ভ ফর্মুলেশন কোনো গ্লুকোমা মেডিকেশন আমাদের দেশে নেই। সো গ্লুকোমা মেডিকেশন যেহেতু নন প্রিজার্ভ ফর্মুলেশন নেই, এবং গ্লুকোমা মেডিসিন ইটসেলফ এবং গ্লুকোমা প্রিজারভেটিভের জন্য দুইটা মিলায় আমাদের পেশেন্টের আসলে সাইড ইফেক্ট অনেক ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায়। So this is about all of my presentation. Thank you for your patient hearing, and we are hoping in future for the side effect and preservative free anti-glaucoma medication. Thank you all. Thank you for patient hearing. Thank you, madam, for your nice presentation. It was a very informative one. As I have mentioned earlier, at this phase, we will take very few questions from 3 of our honorable panelists. At the very beginning, I would like to move on to our honorable teacher, our beloved advisor and president of APAO, Professor Abha Hussain madam. Madam, is there any specific question that you would like to ask to Salma Parvin madam regarding the first presentation, please? Any question to you? আমি একবারে পরে বলবো। Thank you, madam. I would like to move on to Professor Sharfuddin Ahmed, sir. Sir, any question to Professor Salma madam regarding the presentation? প্রেজেন্টেশন ভালো হয়েছে খুবই। First of all, I will thank Salma Parvin for her nice presentation. Though it was so elaborate, we will just reduce our time in future for presentation. Number one. Number two, I have a single question that all the drugs have the preservatives, and this preservative is causing some ocular surface disorder. The dry eye is most of the drugs are causing dry eye due to presence of benzalkonium chloride. So we should avoid this preservative in our country in future, and I hope this will be discussed by Zakia Sultana later on. So I have nothing to discuss with Salma Parvin, but I want to know one thing. Lastly, you have given one slide, whether this slide is of your own house. No, sir. Thank you, sir. Sir, thank you, sir. আপনি সবকিছু বাদ দিয়ে একদম লাস্ট স্লাইডের আপনি কনসার্ন হয়ে গেলেন স্যার। এটা আমি আসলে আমার বাগান করা খুব শখ,
এটা আমার Thank নিজের you. বাগান। আমার Thank you. ছাদে Thank you. বাগান আছে। And this garden has shown us that if there is any problem, there is a sky. So by using these drugs, we can see clearly. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Now I would like to move on to Professor Sheikh M. Mannaf, sir. Sir, any question to Salma Parvin, madam, regarding her topic? সালামু আলাইকুম সবাইকে। এত সুন্দর করে লেকচার দিলো সালমা, ওর কথা আর কি বলবো, প্রশ্ন করবো কেন, বরং ওকে ধন্যবাদ দেই এত সুন্দর করে বলার জন্য। যদি একটু ইলাবোরেট হয়েছে, তো আমরা জাকিয়ার বক্তব্য শুনে ওরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। Thank you, sir. Now I will move on to our second speaker, Professor Zakia Sultana Shahid, madam, and request her to present her topic. Zakia, madam. আজকে সাউন্ড খুব খারাপ, কিছু শোনা যাচ্ছে না। ম্যাডাম, ওয়েদারটা একটু খারাপ মনে হচ্ছে, বাইরে একটু বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে, নেটওয়ার্কে মনে হয় প্রবলেম। ম্যাডাম এটা network. একদম আমার মনে হয় ম্যাডাম সাউন্ড একটু আপনি বাড়িয়ে একটু দেখেন তো, বাড়ে কম্পিউটারের কিনা? সাউন্ডটা বাড়ান। হ্যাঁ, একটু বাড়ে কিনা? না, আওয়াজটা আসছে না, একদমই না। আমরা শুনতে পাচ্ছি ম্যাডাম, ভালোই শুনতে পাচ্ছি। ওয়াইফাই এর প্রবলেম হয় অনেক সময়। যে এখন তো শুনতে পাচ্ছি, এখন ঠিক আছে। আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাডাম, হ্যাঁ, শোনা তোমার যাচ্ছে। শোনা যাচ্ছে। এটা আরেকবার। একই সাউন্ডে কিন্তু আমি এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি, তখন পাচ্ছিলাম না। এখন আমারটা সমস্যা না, ওখানে My সমস্যা। utmost, should I start? আমি শুরু করব? থ্যাংক ইউ ডক্টর জাকিয়া। আমার একটা রিকোয়েস্ট হলো, আমাদের একটা টাইম ছিল যে 10 মিনিট করে, এটা একটু খেয়াল করবেন। 2 নম্বর হলো, আমরা তো ড্রাই আই রিলেটেড শুনতে চাই। সো গ্লুকোমা ড্রাগ কিভাবে ড্রাই আই করে এবং সেই ড্রাই হলে আমরা কিভাবে ম্যানেজ করব, এগুলো একটু যদি কাইন্ডলি জোর দিবেন প্লিজ। থ্যাংক ইউ। ঠিক আছে। My utmost respect to all my honorable panelists, regards to my beloved colleagues and industrial partners. Assalamu alaikum and very good evening. I express my utmost gratitude to Bangladesh Glaucoma Society for giving me the opportunity to speak for such an important topic, ocular surface disorder from anti-glaucoma medication. I will talk how they works and how we can come out from this problem. This scenario is not uncommon of us in our day-to-day practice, with a patient treating with anti-glaucoma medication coming with red eye. Very recently, I had a patient of 55 years came to my clinic with complaint of redness of his eyes, with blurring of vision, itching, watering, all photophobia for last 5 days. And for last 7 days, he is suffering from this type of complaint all and often. He is using 3 anti-glaucoma medication for a long time in right eye. His vision 624 and no improvement with pinhole in the respective eye. IOP is well controlled, and on examination, I found he is having blepharitis, lids are swollen, meibomian glands are plugged with discharge. In the lower part of the conjunctiva, such pemphigoids I found, and on the cornea, there are SPK and fluorescent stain shows positive. Patient is suffering from primary open-angle glaucoma. So my diagnosis, PUAG with ocular surface disease in right eye, and was treated accordingly. Now, what is this? What is the ocular surface disease? It is a spectrum of disorder that affects the surface of eyes, conjunction with many ocular conditions, but it frequently coexists with glaucoma. It can be initiated or exacerbated by topical glaucoma medication. This chart showing how glaucoma and OSD is overlapping each other. This amount of patients are common in glaucoma group and OSD group, and medical treatment intensifies the condition. Now, what are the common between OSD and glaucoma? These are more common in older people. Topical medications are first line of therapy in our glaucoma treatment.
When these OSD and glaucoma coexist with each other, they togetherly compound each other. Not only that, this interaction can be complicated by multidose of drugs along with preservatives. It has been shown that in a study, 50% of general population suffers from ocular surface disease, and 48 to 59% of patients having anti-glaucoma medication suffers from ocular surface disease. There are several toxicities with anti-glaucoma medication. My previous colleague, Dr. Salma Parveen, very nicely explained. This complication may be ocular surface related, or may be ocular inflammation or allergic situation. And in case of ocular surface disease, it involves especially conjunctival epithelium, corneal epithelium, which is very important structure, and glandular system, lacrimal glands, meibomian glands. In a study, it has been shown that people suffering from moderate to severe OSD receiving only single glaucoma therapy, they are 38%. 54% of moderate to severe OSD receives 2 topical therapies. 71 receiving 3 or more topical therapies. So this study clear-cut showing more medication, more OSD. Anti-glaucoma drug causes imbalance of the ocular surface hemostasis, leading to tear film instability, epithelial damage, and inflammation. This is how OSD affects the glaucoma patient. And among the all ocular surface disorder, dry eye is the commonest, 5.7% to 21%. Studies have reported abnormal tear film backup time and Schirmer's test value is over 60% of glaucoma patient. Now, how they affect conjunctiva? It has been seen that long-term use of anti-glaucoma medication causes significant subclinical inflammation of conjunctiva, which has been detected as increased expression of HLA-DR, pro-inflammatory cytokine secreted by conjunctival epithelium, and there occurs duplication of the conjunctival cell also. They causes pseudopemphigoid or cicatrization of the conjunctiva, and study shown that 87.8% from beta blocker suffers from pseudopemphigoid, myotics 53%, and alpha-2 agonist 61%. Cornea. The rate of SPK in patient with glaucoma patient receiving topical medication can be as high as 28 to 54%. Subbasal nerve fiber layer in central cornea is seen to be decreased in eyes due to long-term use of preservative-containing anti-glaucoma therapy. Vortex keratopathy. 20% of patients using Netrosudil resolves with discontinuation of medication. These corneal changes resembled microcystic edema, bullous keratopathy, and were predominantly in the inferior cornea. In these pictures, after using the Netrosudil, the cornea became hazy, especially in the inferior part, showing microcystic degeneration over here. And after stopping the drug, this is slit lamp photograph, and after stopping the drug, cornea becoming clear. Now, how to evaluate OSD? For evaluation of OSD, we have to do certain tests. We have to measure the corneal sensitivity test, tear film backup time, ocular surface staining. It can be with the Rose-Bengal test, then fluorescence stain, Schirmer's test, delayed tear clearance, meniscometry, inflammatory dry tear osmolality. All these things we have to check it up to evaluate
whether the patient having ocular surface disease or not, especially the dry eye. Both ocular surface disease and glaucoma can affect our quality of life. They reduces our quality of life to a poor situation. They worsens functional status of us, increases visual morbidity. Increasing number of anti-glaucoma medication may be associated with severe dry eye symptom. This is also creates nuisance to our patients and decreases emotional well-being. This is a very important point. And influence of topical medication therapy on ocular surface disorder. Anti-glaucoma drugs we know composed of active drug and vehicle preservatives and a buffer solution. Drug-induced OSD results from combined effect of all these. In different studies, it has been shown that high rates of OSD in the preservative containing groups, sign symptom weaning up after switching to preservative-free formulas. Severity of OSD has correlation with number of glaucoma medication used. Why these preservatives are used in drug? We have no choice. We have to use it. It prevents microbial contamination. It used to prevent biodegradation. It used to maintain drug potency and prolong its shelf life. Now what to do? We have to go through medication, but medication causing all these effects, then how can we overcome? We must think. The most notorious among the preservatives is BAC. It is most commonly used, highly effective against microbial agent, toxic to cornea and conjunctival epithelium. Why? They breaks the tight junction made by occludin, which is protein-like substances, and the drug, preservative enters and settles within the tissues of cornea and conjunctiva for a long time. It can be up to 7 days. The tissue cannot neutralize the action of the BAC. So 7 days is quite harmful for the structures. What BAC does, it creates toxic effect in the cornea and conjunctival epithelial cell. It disrupts tear film. It causes allergic reaction. In this picture, it is showing that these are all damaged cells and these are alive tissues due to using of BAC. Not only that, BAC also act on the tear film and conjunctiva. How they act? They breaks the lipid layer. They causes damage the lipid layer. So there is high evaporation of the tear film. Not only that, it damages the goblet cell. It reduces the mucus and causes instability of the tear. So tear film has lots of effectivity protecting the cornea and conjunctiva, and breaking of the tear film, cornea and conjunctiva become exposed to the atmosphere and becomes vulnerable to infection. How toxicity can be mitigated? We can mitigate it by using safe preservative medications. Preservative-free medications we can use. We can use less medication. We can go with combination drug. So use of safe preservative means which disappears just after instillation into the eye, leading to preservative-free condition. It is very important to keep in our mind how we can make the drug preservative-free. So the main question is their degradation system. We have to focus how we can degrade the preservatives, because quickest degradation is one of the major criteria to be safe preservative. The use of BAC actually in the worldwide, it is decreasing. All the industries are turning to make the safe preservatives so that we can protect our structures. Among the safe preservatives, oxidative preservatives is one of them, like sodium perborate.
sorbic acid, ionic buffer system, stabilized oxychloro complex, puride. So we don't have to demoralize actually. In our country, we are having pharmaceutical industries which are making their studies to produce preservative-free or drugs with safe preservatives. Already they have launched lots of drugs having safe preservatives. I am not exposing the trade name. These are all drugs, Tevapros, Tafilpros, and others. See, all are having preservatives, but we have to use preservative to protect the drug, but these are all safe preservative. It can be ionic buffer system, and all are sodium perborate. What ionic buffer system occurs? This ionic buffer system, part of formulation which acts as preservative system. So one of its part of the formulation which acts as a preservative system. By that it protects. And how the sodium perborate acts? Sodium perborate, after instillation, they degrades to such a compound that within a few seconds they degrades and they turns into preservative free vehicles, and they stays at the ocular surface protecting, relieving us. Okay, so treatment options in OSD with glaucoma, how we can treat the patient having ocular surface disease. We have to keep in mind, we have to, whenever the patient comes, each and every follow-up, with concentrating of glaucoma progression, we must have a look, we must listen to the patient about their complaint, and we must look the ocular surface whether there is any complications going on or not, because it will reduce the comfortness of the patient. So it is better to avoid multi-drug therapy and multiple instillation per day, preventing less exposure to the preservatives. Fixed combination can be an alternative to maintain adequate IOP control, improve compliance of the patient, minimizing preservative use. And what are the other options? Utilizing artificial tears with sodium hyaluronate or hydroxypropyl methyl cellulose. It will give relief to the patient of OSD. Topical cyclosporin can be used. We can try for laser if we are helpless with medication. It can be SLT, argon laser trabeculoplasty. One thing, trabeculectomy, there is high chance of failure in trabeculectomy due to effect on the conjunctiva. So we can try with MIGS, iStent, Hydra, Cyprus, microstent, gel stent, or ab interno trabeculectomy with trabectome or Kahug dual blade can be most appropriate options. So what we need to do? Recognition and treatment of ocular surface disease in glaucoma patient. This may improve patient's quality of life and medication adherence, ultimately improve glaucoma treatment outcome. Thank you. Thank you for your time, patience, and tolerance. Excellent. Thank you, madam, for your beautiful presentation. At this Excellent. part of the Just presentation, one thing, Dr. Ruhi. yes, sir. Professor Sharfuddin wants to leave. So can we request Professor Sharfuddin Ahmed to give his comment, then he can leave. আমিও আমারও আছে। Professor Sharfuddin Ahmed. আর মনে হয় চলে গেছে। Unmute. Excellent presentation. Thank you. Professor Sharfuddin, unmute, please. So you have to unmute, please. Unmute হচ্ছে না। Okay, thank you very much. Thank you very much. Okay. I think Dr. Salma Parveen and Professor Zakia Sultana, both of them has presented very nicely. I am very proud of them. Both are my students, and they are now up to the teachers level.
and they are the best presenter today. I think this type of drugs, which we are using for long period as an anti-glaucoma drugs, we should think of each and every patient, if necessary, if if he or she is diagnosed as glaucoma, we should have Sharma test, as because these drugs are being used long period, and if there is any ocular surface disorder, it will be increased. So, number one, we will just use the artificial tears along with the anti-glaucoma drugs. And second one is that if we can change our pharmaceutical partners there, I will request that you are to avoid benzalkonium chloride in future, and you will just use two drugs, which was ionic buffer system, and another one is sodium perborate. These two things can be used in your drugs as the in future as the instead of benzalkonium chloride. I think I have another problem. I am to leave this webinar. I am very busy with another meeting. I will leave here. I think this type of programs are very much necessary for the ophthalmologist, as continuing medical education program is a must for everyone, seniors and juniors. There is no difference. We can storm our brain from this type of webinar. I thank the scientific committee of Glaucoma Society, Professor Nazrul, and also the president of the society, Professor Mizanur Rahman, for organizing such important and brilliant presentation of Professor Zakia and Salma Parvin. And also you have invited me to be with you. This is my pleasure to be with you. Thank you very much for patient sharing. Thank you. Thank you, sir. very Thank much. you, sir. Thank you. I'm now leaving. Thank you. Madam, Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। খুব মান্নাব ভাই, দিন খুব মোহাম্মদ ভালো ভাই, হয়েছে, নজরুল, থ্যাংক ইউ। হ্যাঁ, থাকলে ভালো হতো। আমারও আরেকটা প্রোগ্রাম আছে 9:30টায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো, আমরা এখন Thank you, sir. Regarding our second speaker, I would like to invite very few questions from our remaining আমি of our বলছি। panelists. Sure, madam. Sure, madam. আমি কোশ্চেনের জন্য না, আমি যেটা প্রথমে মিস করলাম, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে এত সুন্দর বক্তব্য দুজনেরই শেষ হোক, তারপরে আমরা কথা বলি। এখন প্যানেলিস্টরাই যদি কোশ্চেন করে, কোশ্চেন করার জন্য তো আমাদের অনেক লার্নেড পার্টিসিপেন্ট বসে আছে, তারাও অনেক চ্যাট বক্সে অলরেডি কোশ্চেন করে ফেলছে। কাজে প্রথমেই আমাদের কোশ্চেন করতে দেওয়াটা আমার কাছে মনে হয় যে দরকার ছিল না। তবে তুমি দিয়ে আমাদের এটা করেছো। আমি প্রথমেই ফার্স্ট স্পিকার সালমা পারভিন আর সেকেন্ড স্পিকার জাকিয়া সুলতানা, দুইজনই এত এক্সিলেন্ট প্রেজেন্টেশন আর এত ইলাবোরেট প্রেজেন্টেশন। আমার মনে হলো যে সবাই যারা গ্লোকোমা এখন রেগুলারলি প্র্যাকটিস করছে তাদের জন্য অনেক বেনিফিশিয়াল হলো, আর যারা অল্প করছে তারা নিজেদেরটা রিক্যাপিচুলেট করে নিতে পারলো যে কিভাবে সাইড এফেক্টটা হচ্ছে, কিভাবে প্রিজারভেটিভের জন্য সারফেস ডিসঅর্ডার হচ্ছে। সবকিছু মিলিয়ে এত সুন্দর প্রেজেন্টেশন। আমি ওদের দুজনকেই কনগ্রাচুলেট করি, এবং আবার আমি বলবো গ্লোকোমা সোসাইটিকে আমি আমার মানে হার্টফেল থ্যাঙ্কস জানাচ্ছি যে এত সুন্দর, যেটা প্রফেসর শরফুদ্দিন বলছে যে এই সময় উপযোগী, এই কথাটা যে মাথায় এসছে, প্রফেসর নজরুল বলছে, প্রফেসর দিন মোহাম্মদ এটাকে প্রথম ঠিক করেছে যে এরকম আলোচনাটা হওয়া উচিত। আমার মনে হয় আজকে একদম বেস্ট একটা ওয়েবিনার করলো এই গ্লোকোমা সোসাইটি। কাজে গ্লোকোমা সোসাইটি প্রফেসর মিজানুর রহমান, প্রফেসর মান্নাফ, প্রফেসর নজরুল ইসলাম, প্রফেসর জাকিয়া, প্রফেসর সালমা এবং ডক্টর রুহি সুন্দর মডারেট করছে। যে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, এবং খুব সুন্দর আলোচনা আসবে। বুলবুল ভাই এখানে আছে, আরো প্রফেসর জালাল, হায়দার, ওদের নাম শুনলাম, দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হয় খুবই সুন্দর একটা আলোচনা হবে। এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল
আমাদের সাথে যারা সব সময় কাজ করছে এবং আমাদের পেশেন্টদের জন্য কিভাবে ভালো হবে, এই যে আজকে আমরা বসছি, আমাদের কিন্তু মেন জিনিস এমটা কি হবে, এমটা হবে যে এই প্রিজারভেটিভের জন্য যে ডিসঅর্ডার গুলা হচ্ছে, যে সাইড এফেক্ট গুলা হচ্ছে, সেটাকে আমরা কি করে কমব্যাট করতে পারি, অ্যাবসলিউটলি ফ্রি করা যায় কিনা, যে প্রিজারভেটিভ ফ্রি মেডিকেশন আমাদের গ্লোকোমার জন্য করা যায় কিনা, কিংবা সেফ প্রিজারভেটিভ, যেটা প্রফেসর জাকিয়া বলছে কথাটা ঠিকই, সোডিয়াম পারবোরেট আয়নিক বাফার্ড সিস্টেম যদি আমরা সব ড্রাগের মধ্যেই এটা করা যায় তাহলে তো অবশ্যই খুবই ভালো। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা প্রথমেই যখন বিটা ব্লকার, সালমা বলছে যে এটা সবচাইতে কমনেস্ট এবং সবাই শুরু থেকেই বিটা ব্লকারটা ইউজ করে, কিন্তু বিটা ব্লকার ইউজ করলে এই যে অ্যাজমা যার আছে জানে কিনা, হিস্ট্রি নেওয়া দরকার আছে কিনা, তার যে সাইড এফেক্ট, সিস্টেমিক সাইড এফেক্ট, অ্যাজমাটা বেড়ে যায়, এটা কিন্তু আমাদের প্রত্যক্ষ। যে আমি তখন ময়মনসিংহ মেডিকেল কলেজে একজন জুনিয়র ডক্টরও দেখে ওষুধ দিয়ে গেছে এবং তার 1 ঘন্টা পরেই অ্যাজমা ছিল, তখন কন্ট্রোল অ্যাজমা, কিন্তু হঠাৎ করে এত স্পাজম বেড়ে গেছে, বারবারই বলতেছে যে এই ড্রপটা দেওয়ার জন্য আমার হচ্ছে, কিন্তু ডক্টর বলতেছে ড্রপের সাথে কোনো শ্বাসকষ্টের কোনো নাই, এটা হতেই পারে না, ড্রপ তো চোখে দিলাম, কেমন করে আপনার শ্বাসকষ্টটা হবে। কিন্তু এই জিনিসটা জানা খুবই দরকার। আরেকটা যেটা বলছে যে অ্যারাউন্ড দি আই প্রোস্টাগ্যান্ডিলের জন্য কালার্ড হয়ে যাচ্ছে, ব্ল্যাকিশ কালার হচ্ছে, এগুলি নিয়ে কিন্তু ভীষণ রকম ভাবে আমাদের পেশেন্টরা চিন্তিত যে আমাদের কেন কালো হচ্ছে। আমি এই ওষুধ নেওয়ার পর থেকে ওরা নিজেরাই বুঝতে পারে। কাজে আমার মনে হয় এটা একদম ইলাবোরেট আমাদের আলোচনাটা ওপেন হওয়া দরকার এবং সবাই সবার মতো করে বলে, এবং যারা আমাদের সাথে আছে অ্যারিস্টো ভিশন, পপুলার এবং অন্যান্য জেনারেল, ইবনে সিনা, জাজ, তো সবাই যেন এটাতে কন্ট্রিবিউট করে যে কে কিভাবে আমাদের করতে পারবে। এটা আমরা শুধু ওয়েবিনার করার জন্য ওয়েবিনার না, গ্লোকোমা সোসাইটি একটা বড় কাজ হাতে নিয়েছে, যদি এটা করতে পারে গ্লোকোমা রোগীদের জন্য অনেক বেশি উপকার হবে এবং আমার মনে হয় আমরা সেই পথেই আমাদের যেতে হবে। গতকালকে ছিল ড্রাই আই ডিজিজ, এই যে এখানে শার্মার টেস্টের চাইতে টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইমটা দেখা ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি দেখা যায়, কারণ এটা তো ডিসঅর্ডারটা কেন হচ্ছে, কর্নিয়াতে এফেক্ট করছে, কনজাংটিভাতে করছে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডে করছে, মেবোমিয়ান গ্ল্যান্ডে করছে, কাজেই টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম দেখলে বোঝা যাবে যে কতটুক কি পরিমাণ এফেকশনটা হয়েছে। কাজে আমার মনে হয় আমি শুরুতে এতটুকুই বললাম। আমার অবশ্য 9:30টায় আরেকটা ওয়েবিনার আছে, তবে আমি এখানে অন্যদের কথা শোনার জন্য আমি থাকবো যতটা সময় থাকা যায়। থ্যাংক ইউ সো মাচ জাকিয়া, সালমা এবং অন্যান্য অর্গানাইজার, প্রফেসর মিজানুর রহমান, আবার বলছি প্রফেসর শেখ মান্নাফ গ্লোকোমা সোসাইটিটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করছে এবং খুব প্রোডাক্টিভ কাজ করে যাচ্ছে। একটা ব্লাইন্ডনেস সার্ভেও শুরু করেছে কিনা আমি জানি না, কিন্তু সবকিছু বোধহয় প্রস্তুতি হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ গ্লোকোমা সোসাইটি। গ্লোকোমা সার্ভে ডিউ টু তোমার গ্লোকোমা ব্লাইন্ডনেস এর জন্য যে সার্ভেটা করছো আলটিমেটলি। থ্যাংক ইউ। Thank you, madam. Thank you. Thank you, madam. I would like to move on to our Honorable Professor Din Mohammad sir for his honorable valuable comments and any queries to our speakers. শোনা যায়? দিন যাচ্ছে, স্যার। মোহাম্মদের বলার আগে আমি একটা কথা বলি। দিন মোহাম্মদ যেন বলার আগে বলে এই ধরনের একটা টপিক নিয়ে আলোচনা করতে বলার জন্য উদ্দেশ্যটাকে বলুন। উদ্দেশ্য তো উদ্দেশ্য পরে শুনেন মন্নাফ ভাই, উদ্দেশ্য পরে। আপনি তো জানেন আমি প্রায়ই সুযোগ পেলে আপনার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করি এবং অনেকের সাথে আলোচনা করি। তো নজরুলের সাথে একটা লং ডিসকাশনে গিয়েছিলাম ওই দিন আর কি, তখন আমি এই কথাটা বলছিলাম। যাই হোক, আমি আমার বক্তব্যটা একটু রাখি। Respected President of the Glaucoma Society, Secretary,
গ্লোকোমা সোসাইটি এবং প্রেসিডেন্ট সায়েন্টিফিক সাব কমিটি, respected the two brilliant speakers, respected panelists and dear participants. Actually আজকের অনুষ্ঠানটি খুবই ভালো হয়েছে এবং পার্টিসিপেন্ট অনেক বেশি। আমি এখানে সালমা এবং জাকিয়া মোটামুটি সবকিছু কভার করে ফেলেছে। এখানে একটা জিনিস দেখলাম যে কোনো ইনোসেন্ট গ্লোকোমা ড্রাগ পৃথিবীতে নাই, এইটাই প্রমাণ হলো। এবং সব ড্রাগেরই কিছু কিছু কমপ্লিকেশন আছে, অলমোস্ট কিছু কিছু কমপ্লিকেশন কমন আছে। এবং তবে কিছু কিছু মানুষ আছে যে কমপ্লিকেশন তাদের বেলায় খুব একটা ভালো দেখা যায় না, আবার অনেক আছে যে কোনো ড্রাগই তাদেরকে স্যাটিসফাই করা যায় না। কাজেই আমি যেটা বলতে চাই যে এখন আমি দেখলাম যে গ্লোকোমার ফার্স্ট লাইন অফ ড্রাগ একসময় বিটা ব্লকার বলা হতো, এখন কিন্তু পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। ফার্স্ট লাইন অফ ড্রাগ এখন প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস, এটাকে ফার্স্ট লাইন অফ ড্রাগই এখন ধরা হয়। এই জন্য ধরা হয় যে এটার অ্যাপ্লিকেশন ইজ ভেরি ইজি, ওয়ান্স ইন 24 আওয়ার্স, এটা একটা জিনিস। আর এটা হলো সিস্টেমিক সাইড ইফেক্ট ইজ লেস, এবং ওকুলার সাইড ইফেক্টস বেশি হতে পারে কিন্তু সবার বেলায় নয়। তাহলে ওভারডোজটা এর বেলায় যদি 2 বার করে দেন তাহলে কিন্তু প্রবলেম হয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস একবারই দিতে হবে 24 ঘন্টা, একবার দিলেই তার অ্যাকশন ফর ডেজ টুগেদার থাকে, কিন্তু এটাকে একবার দিতে বলে, 2 বার দিলে বরং তার ইন্ট্রাকুলার প্রেসার রেইজ হয়ে যায়, এটার প্রমাণ পাওয়া গেছে। আরেকটা হলো combination of the PG prostaglandin analogs can be added. অনেক সময় একটা prostaglandin analog দিয়ে একটা রোগীর রেসপন্স ভালো হয় না, হয়তো তার রিসেপ্টর এটার প্রতি অ্যাক্টিভ নয়, যার জন্য সেকেন্ড prostaglandin analog দেওয়া যেতে পারে, তাহলে ভালো অ্যাকশন পাওয়া যেতে পারে। এটা একটা জিনিস আমি এই prostaglandin analog সম্পর্কে আমি বললাম যে এটা আমরা জানি যে ইউবিওস্ক্লেরাল আউটফ্লো বাড়ায়, আরেকটা হলো ট্রেবিকুলার আউটফ্লো ফ্যাসিলিটি বাড়ায় দেয়, ট্রেবিকুলার আউটফ্লো ফ্যাসিলিটিও বাড়ায়, দুটো ভাবে কাজ করে। এবং এটার অ্যাকশন অনেক ভালো অ্যাকশন, ইভেন বিটা ব্লকারস চেয়েও বেশি তার আইওপি রিডাকশন হয়। আর বিটা ব্লকারস এর বেলায় দুই একটা কথা বলতে চাই, সেটা হলো বিটা ব্লকারটা প্রিফার্ড করা হয় যে সমস্ত মানুষের চোখে আগে আইরাইটিস হওয়ার হিস্ট্রি আছে, ইনফ্লামেশনের হিস্ট্রি আছে, তাদের বেলায় বিটা ব্লকারসটা প্রেফার করা হয়। অথবা সিস্টয়েড ম্যাকুলার ইডেমা ছিল কারো, এরকম যদি থাকে বিটা ব্লকার প্রেফার করা হয়। অথবা যদি তাদের হিস্ট্রি অফ প্রিভিয়াস হারপিস সিমপ্লেক্স কেরাটাইটিসের ইতিহাস থাকে তাহলে বিটা ব্লকারসটা প্রেফার করা হয়। বিটা ব্লকারসের একটা প্রবলেম আছে, সেটা সবার জানা উচিত, সেটা হলো the response decreases with time. Response of the beta blockers in lowering the intraocular pressure, এই রেসপন্সটা ডিক্রিজ করে উইথ টাইমস, এটাকে বলা হয় টেকিফাইলেক্সিস বলে। এবং আরেকটা জিনিস হলো ডেঞ্জারাস হলো যদি পেশেন্ট ইজ অলরেডি অন সিস্টেমিক বিটা ব্লকার্স, there can be a supplementary effect. যদি আমরা ocular beta blockers দেই, systemic beta blockers ইউজ করতেছে একটা লোককে, তাহলে there may be a supplementary effect causing profound loss of blood pressure during the sleeping time at night when the patient is asleep, এবং causing decreased optic disc perfusion pressure. As a result of, there will be more field loss. এটা আমাদের জানতে হবে। আরেকটা জিনিস হলো আমি বলতে চাই যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, যেটা ব্রেনজোলামাইড এবং ডোরজোলামাইড, এই দুটার বেলায় এরা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপারে, দে ক্যান কজ স্টিভেন জনসন সিনড্রোম, দে ক্যান কজ স্টিভেন জনসন সিনড্রোম। আরেকটা হলো টক্সিক epidermal necrosis, কর্নিয়াতে টক্সিক epidermal necrosis, এটা করতে পারে রিজাল্টিং ইন ব্লারিং অফ ভিশন, পার্মানেন্ট ব্লারিং অফ ভিশন। এই দুটো জিনিস হলো ক্রনিক কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। আর হতেছে যে
কোলিনার্জিক এজেন্টস যেগুলা পাওয়া যায়, যেমন পাইলোকার্পিন। পাইলোকার্পিনের বেলায় এটা হলো অকুলার পেম্পিগয়েড। অকুলার পেম্পিগয়েড অন্যদের বেলায় হইতে পারে, এটা হলো মিউকোকিউটিনিয়াস ব্লিস্টারিং ডিজিজ। এটা অনেক সময় সিকাট্রাইজিং পেম্পিগয়েড বলা হয়। লিডে আইলিড সারফেসের অ্যাকশন হতে পারে, যার জন্য এটা খুবই ডেঞ্জারাস, অকুলার পেম্পিগয়েড। পাইলোকার্পিনে ক্যাটারেক্ট হতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। আচ্ছা, আরেকটা হলো গ্লোকোমাতে আর কিছু ড্রাগ আছে, যেটা হলো রোকাইনেস বলছে, রোকাইনেসের একটাই খারাপ জিনিস হলো যেটা হলো রোপ্রেসা অথবা নেটারসুডিল। এরা হলো কর্নিয়াল ডিপোজিট বাড়ায় দেয়, কর্নিয়াতে এক ধরনের ডিপোজিট হয়। আচ্ছা, আর হইতেছে যেটা হলো সিম্প্যাথেটিক আলফা 1 রিসেপ্টর, যেটাকে স্টিমুলেট করে। এর মধ্যে আছে হলো বুনাজোসিন আর হলো থাইমক্সামিন। এরা এই কমন ইয়াই আছে যেগুলো আছে। তবে এটার মধ্যে একটা জিনিস হয় যে থ্রোবিং হেডেক হয়, থ্রোবিং হেডেক। আচ্ছা, সিম্প্যাথোমাইমেটিক ড্রাগস এর মধ্যে ডিবিবেফ্রিন আমাদের দেশে আসছে কিনা আমি জানি না। এটা ম্যাকুলোপ্যাথি করে, ইন সাম পেশেন্ট ম্যাকুলোপ্যাথি করে। এগুলো হলো একটু রিয়ার, আমি বলতেছি কমন গুলো আমি বলতেছি না আর কি। আরেকটা হলো নিউরোলজিক কিছু প্রবলেম করে, ডিপ্রেশন এবং নার্ভাসনেস আর ট্রেমলিং এগুলা করায় এই সিম্প্যাথোমাইমেটিক ড্রাগস, যেটা ডিবিবেফ্রিন। আলফা 2 অ্যাগনিস্ট, এটা তো বলা হয়েছে এটা বোথ সিস্টেমিক ইয়ে আছে। এখন আমার কথা হচ্ছে যে আরেকটা রয়ে গেছে পিলসের মধ্যে আমরা জানি যে এসিটাজোলামাইড এন্ড মেথাজোলামাইড, এই দুটো আমাদের ইউজ হয়। এর মধ্যে এটা খুবই খারাপ ড্রাগ। এগুলা ফ্যাটিক করে, স্টমাক আপসেট করে, মেমোরি লস করে এবং ইনক্রিজ ইউরিনেশন করে, টিংলিং সেন্সেশন হয় হ্যান্ডস এন্ড ফিটের, এই জিনিসগুলা হয়। এগুলো হলো আমি বললাম। আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই যে ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে, এই ড্রাগ রিঅ্যাকশনটা কেন হচ্ছে এই সম্বন্ধে আমি বলতে চাই। এটা রিঅ্যাকশনটা কিন্তু যে মেইন যে ড্রাগ আছে, ফ্রম দি মেইন ড্রাগ হতে পারে, আবার প্রিজারভেটিভের কাছ থেকে হতে পারে। কাজে মেইন ড্রাগটাও কিন্তু খুব একটা যে ভদ্র এটা বলা যাবে না। গ্লোকোমার ড্রাগগুলো ইটসেলফ ইজ আ প্রবলেম ক্রিয়েটার। আচ্ছা, এখন প্রিজারভেটিভ ফ্রি কি সব করা যাবে কিনা এটা ফার্মাকোলজিস্টরা বলতে পারবে, কারণ আমি জানি যে প্রিজারভেটিভটা দেওয়ার মানে হলো প্রিজারভেটিভটা ড্রাগের ইফিকেসি বাড়ায় দেয়। এইটা ড্রাগ পেনিট্রেশন বাড়ায় এবং ড্রাগকে তাকে প্রলংড ওই জায়গাতে রাখতে পারে এবং প্রলংড পিরিয়ড অফ অ্যাকশন করায় সে এই প্রিজারভেটিভটা। এটার মধ্যে বেনজাইল কোনিয়ামের সাথে আমরা খুব বেশি পরিচিত, এটা অনেক সিরিয়াস অ্যাকশন করে। এরা প্যারাবেনস নামে একটা আছে প্রিজারভেটিভ, ক্রুডাম বিউটেনল আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, বোরিক অ্যাসিড প্লাস আছে, ডিসঅরবিটল প্লাস, জিঙ্ক ক্লোরাইড, এগুলি সব প্রিজারভেটিভ। এখন আমার কথা হচ্ছে যে এটা হাউ টু ডিক্রিজ দ্য অ্যাডভার্স রিঅ্যাকশন, হাউ টু ডিক্রিজ দ্য অ্যাডভার্স রিঅ্যাকশন, এই ব্যাপারে আমি দু একটা কথা বলে আমি কথা শেষ করে দিব। একটা হইতেছে প্রথম অবস্থায় পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। প্রথমেই পেশেন্টকে এভরিথিং এক্সপ্লেইন করতে হবে গ্লোকোমা ড্রাগ সম্পর্কে, তার কমপ্লায়েন্স সম্পর্কে। আর ড্রাগটা এটা করতে হবে যে এই সমস্যাগুলি হতে পারে, নাহলে পেশেন্ট খুবই বিরক্ত করবে এসে। তাকে গ্লোকোমার সিরিয়াসনেসও বলতে হবে এবং তাকে বলতে হবে যে ড্রাগের কিছু কিছু কমপ্লিকেশন সবার বেলা হয়, এইগুলা হতে পারে, আপনি কিন্তু এর জন্য মন খারাপ করেন না যে আর দৌড়ে আমার কাছে আইসেন না যে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হইলো লোয়ারিং ডোজ। আমাদের চিন্তা করতে হবে কত কম ওষুধ দিয়ে তার প্রেসার কমায় রাখা যায়, কত কম ওষুধ দিয়ে তার প্রেসার কমায় রাখা যায়। আর যদি বেশি সিরিয়াস কিছু হয় তাহলে এই ড্রাগটাকে ডিসকন্টিনিউ করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো অবস্থাতেই তার কমপ্লিকেশন শেষ না হয়
তাহলে এটা অলরেডি তারা স্পিকাররা বলেছে যে একটা বলছে যে তখন লেজার থেরাপিতে যাওয়া লাগতে পারে, লেজার থেরাপি এবং আলটিমেটলি সার্জারিতেও যাওয়া লাগতে পারে। যদি অনেক সময় লেজার থেরাপিও আনসাকসেসফুল হয়, সার্জারিও আনসাকসেসফুল হয়, সেই ক্ষেত্রে হয়তো যেখানে 3টা ওষুধ দিতাম সেখানে হয়তো একটা ওষুধ দিয়ে তাকে তার প্রেশার কন্ট্রোল করা যাবে। আরেকটা জিনিস হয়তো এডুকেটিং দ্য পেশেন্টস ইন ড্রাগস অর ড্রপস অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের দেশে প্রচুর রোগী আছে যারা নাকি ওয়েল অফ ইন দ্য সোসাইটি, তারা কিন্তু সেলফ অ্যাডমিনিস্ট্রেশন অফ দি ড্রপস করে, সেলফ নিজেরটা নিজে দেয়, নিজেরটা নিজে দেয়। আমরা যে 30, 40, 50, 45 বছর যাবত চোখের ডাক্তার, এখনো কিন্তু নিজেরটা দিতে গেলে 1 ফুটের জায়গায় 3 ফুট 60 ফিট পড়ে যায়। এই যে হয় তাহলে স্পিল ওভার হয়, অলওয়েজ অ্যান্টি গ্লোকোমা ড্রাগ স্পিল ওভার হয়ে নিচে নেমে আসে, তখন তারা এটা ওয়াইপ আউট করে উইথ টিস্যু, টিস্যুতে ওয়াইপ আউট করলে এটা লিড স্কিন বোথ আপার এন্ড লোয়ার আইলিডে এটা টাচ হয়। এইটা করে কি কন্টাক্ট ডার্মাটাইটিস করে, কন্টাক্ট ডার্মাটাইটিস বা অ্যালার্জিক ডার্মাটাইটিস অর অকুলার এক্সিমা, আইলিড এক্সিমা যাই বলেন, এটা করবে এবং এটা খুব ফ্রিকোয়েন্টলি হতে থাকবে। এবং তখন অ্যান্টি স্টেরয়েড ওয়েনমেন্ট দিলে অথবা ক্রিম দিলে পরে এটা 6-7 দিনে আবার ঠিক হয়, আবার কিছুদিন পরে এটা শুরু হয়ে যায়। কাজেই এই যে কন্টাক্ট ডার্মাটাইটিস বা অ্যালার্জিক ডার্মাটাইটিস, ব্লেফারাইটিস, এগুলা আইলিড ডিপিগমেন্টেশন অর ডার্কেনিং অফ দি আইলিডস, এইগুলা সামাল দিতে হইলে এই পেশেন্টকে কেমনে ড্রপ দিতে হবে, জাস্ট কনজাংটিভাল সেকেন্ড মধ্যে দিতে হবে, 1 ফোঁটা করে দেওয়ার পর চোখ বন্ধ করে রাখতে হবে, এগুলা শিখাই দিতে হবে চেম্বারে বসে। এই জিনিসগুলা আমাদের, আমি যা বললাম যে এইগুলা আমাদের সবাই হয়তো অনেকে আমরা সবটা জানি, কিন্তু আমাদের মধ্যে একটা ডিসকাশন হইলে, এক্সপিরিয়েন্স শেয়ার হইলে অনেক জানা জিনিসও আমরা ভুল করি অথবা আমরা এটাকে প্র্যাকটিস করি না, সেই জন্য এটা করতে চাই। আর যারা এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানির যারা রয়েছে তাদেরকে আমি বলবো যে সমস্ত ড্রাগগুলা মানে ইথিক্যালি এটাকে প্রিজারভেটিভ ফ্রি করা যায়, আর যে প্রিজারভেটিভ গুলা লেস ইরিটেন্ট, এগুলা দিয়ে কিভাবে মার্কেটে আসা যায়। আমরা জানি যে ওয়ার্ল্ডে কোজপ্ট প্রিজারভেটিভ ফ্রি হিসাবে অলরেডি আছে। কোজপ্টকে বলা হয় যে তার ইরিটেশন কম হয়, আর যেটা প্রস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ যেগুলো আছে এর মধ্যে বলা হয়ে থাকে লেটানোপ্রস্টের কমপ্লিকেশন সবচেয়ে কম, লেটানোপ্রস্ট। যাই হোক, এগুলো হলো আমার এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন পেপার থেকে পাওয়া, বিভিন্ন ইয়ে থেকে, পাবলিকেশন থেকে আমি এই কথাগুলি বললাম। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে একটা ওয়ান্ডারফুল সেশন হয়েছে এবং এখানে প্রচুর ডাক্তার এবং জুনিয়র সিনিয়র ডক্টর সবাই এখানে যোগদান করেছে। সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে সবার শুভ কামনা করে এভরিবডি যাতে আমরা এই প্যান্ডেমিক, ডেভাস্টেটিং প্যান্ডেমিক এর মধ্যে সবাই আমরা সুস্থ থাকি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you, sir. I would like to move on to Professor Sheikh Imam Annaf, sir, regarding his valuable comments. আসসালামু আলাইকুম। তার আগে আমি একটু দিন মোহাম্মদ ভাইয়ের একটা প্রশ্ন করতে চাই আর কি। আপনি যে বলছেন যে কার্বনিক অ্যানাইড্রেট ইনহিবিটর ওরালটা ব্যবহার করা খুবই বিপজ্জনক, তো সেক্ষেত্রে প্রাথমিক ইনিশিয়াল যে ইয়েটা থাকে, হাই প্রেশার থাকে, সেটা তো এই যে মেডিকেশন, লোকাল মেডিকেশন দিলে তো অনেক সময় ইয়ে হয় না, আপনার কাজ করে দেরিতে। ততদিনে যে আপনার ইয়ে হবে, সমস্যা হবে যেগুলো, সেই সমস্যার সমাধানের ব্যাপারে আপনার সাজেশন কি? না, এটা ঠিক আছে আলতাফ, সেটা হলো আমার কথা হচ্ছে যে এটাতে ইউজ করব, কিন্তু আমাদের ব্যাক অফ দি মাইন্ড এটা রাখতে হবে যে এই ধরনের কিছু যদি হয়, পেশেন্ট যদি কোনো কমপ্লিকেশন কথা বলে যে তার এই সিস্টেমিক প্রবলেম হচ্ছে, তাহলে সাথে সাথে তা এটা বন্ধ করতে হবে। এরপরে তো আমরা জানি ইন্টারভেনাস আছে, ইন্টারনাল মেডিকেশন আছে। তো যদি আমরা ফর 1 উইক ইউজ করি, যেটা আমরা ইন প্র্যাকটিস করে থাকি, এক সপ্তাহে কি আপনি মনে করেন যে 1 সপ্তাহ দেওয়া উচিত না? সপ্তাহ না, যার হবে খুব প্রম্পটলি হবে, যার হবে না অনেকের আছে একটা ক্যাপসুল খেয়ে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে, এরকম পেশেন্ট আছে। যার হবে কুইকলি হবে।
তবে যেটা হবে না সেটা তো অত দুশ্চিন্তার কিছু নাই। অনেক সময় তো আমরা হাফ টেপ দিয়ে অনেকদিন রাখি, কিন্তু হাফ টেপ বিডি, হাফ টেপ টিডিএস, হাফ টেপ কিউডিএস অনেক সময় রাখতে হয়। কিন্তু এটা যদি তার সিস্টেমিক ম্যানিফেস্টেশন না হয়, কমপ্লিকেশন তো সবার বেলায় হবে না। আমরা জানি যে একটা আছে, যদি সিভিয়ার প্রেসার হয় ম্যানিটল দিয়ে আমরা দরকার হলে সার্জারি করে দিব যদি এই ধরনের প্রবলেম হয়। আমি একটু এখানে শেয়ার করতে চাই উইথ এসিটাজোলামাইড যে I had the bad experience, single dose the patient went to acute renal shutdown এবং পেশেন্টকে ডায়ালাইসিসে নিতে হয়েছে। সুতরাং এটার ব্যাপারে এটা খুবই একটা খারাপ ওষুধ। সব সময় আমি রিকোয়েস্ট করব যারা এখানে অ্যাটেন্ড করছেন, বি কেয়ারফুল, থ্যাংক ইউ স্যার। এই ক্ষেত্রে এই যে দিন মোহাম্মদ স্যার যেটা বলছেন, যে কোনো মেডিকেশন দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে যে তার ওই রেসপেক্টিভ সাইড এফেক্টের কোনো এফেক্ট পেশেন্টের আছে কিনা। যেমন বিটা ব্লকারের আগে জিজ্ঞেস করা দরকার অ্যাজমা, তারপর এসিটাজোলামাইডের আগে জিজ্ঞেস করা উচিত তার কোনো রেনাল কমপ্লিকেশনস আছে কিনা, ইউরিনটা ঠিক মতো পাস হয় কিনা। সাধারণত যারা মানে পেশেন্ট ওয়েল অ্যাওয়্যার তারা বলতে পারে, তারা কোঅপারেট করে স্যার। স্যার ওই যে আমি স্যার একটু বলি যে সালফার ড্রাগে অনেকের অ্যালার্জি থাকতে পারে, সিঙ্গেল ডোজ ইজ এনাফ। তার সালফার অ্যালার্জি করে রেনাল শাটডাউন করা যেটা বললেন স্যার আপনি, অনেক সময় হতে পারে। স্টিভেন জনসন সিনড্রোম একটা সিঙ্গেল ডোজেই সম্ভব। স্টিভেন জনসন সিনড্রোম সেটা তো সব সালফার ড্রাগ দিয়ে হয়, কিন্তু ডক্টর জাকিয়া যে বলছে যেটা যে আমরা হিস্ট্রি নেওয়ার তার আসলে ওই সিআই এর ক্ষেত্রে সুযোগ নাই কারণ যেটা গ্যাস্ট্রিক বা প্রবলেম হয়, জিআইটি প্রবলেম হয় বা অন্য অন্য যে প্রবলেম হয় সেগুলোর তো প্রিভিয়াস হিস্ট্রি থাকবে না। এটা তো হবে একটু মাইনর, কিন্তু আদার্স প্রবলেম যেটা বললেন যে স্টিভেন জনসন সিনড্রোম বা রেনাল ফেলিওর, হ্যাঁ ওটার ব্যাপারে আমরা আগে রাখতে হবে। জি থ্যাংক ইউ দিন মোহাম্মদ ভাই। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। মান্নাব স্যারের কাছে শুনি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথার আগেই আলতাফ ভাইকে যেটা বলি, আলতাফ ভাইয়ের সঙ্গে আমি কিছুটা একমত। অনেক সময় চোখের প্রেশার হাই থাকলে আমরা চোখের মেডিসিনের সাথে এসিটাজোলামাইড দিয়েই 2 দিন 3 দিন বা 5 দিনের জন্য। আমি যেটা বলি সেটা হলো 2 দিন হয়তো 3টা করে খাবে বা 2টা করে খাবে, তারপরে অর্ধেক করে খাবে। এরকম 4-5 দিন পেশেন্টের যদি বয়স কম থাকে বা পেশেন্টের যদি অন্য কমপ্লিকেশন শারীরিক না থাকে, আমি কোনোদিন কোনো প্রবলেম এই শর্ট কোর্সের মধ্যে দেখি নাই। তবে এরকম রোগী আমি দেখছি যে ঘরে 2 দিনে ধরে ধরে নিয়ে আসতেছে। আমি বললাম ভাই কি হয়েছে? আমার তো চোখে গ্লুকোমা রোগ হয়েছে, চোখে ওষুধ দিতেছিলাম, এখন তো আর খাইতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। তা আমি বললাম চোখে ওষুধ দিয়ে কিছু হয়নি, তো প্রেসক্রিপশনটা আমার দেন। নিয়ে দেখি সে এসিটাজোলামাইড 1 মাস যাবত খাইতেছে, 1 প্যাকেটে 3 বার। 1 প্যাকেটে 3 বার যদি খায় 2 বেটা হাঁটবে কেমন করে? সেই জন্য আলতাফ ভাই যেটা বলছে 4-5 দিন খাইলে, শর্ট ডোজে খাইলে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে তাকে দিলে সমস্যা হবে কিনা সেটা একটু রোগীর সঙ্গে ডিসকাস করে নিলে ভালো হয়, যেটা দিন মোহাম্মদ বলছে। আমার বক্তব্যের প্রথমে একটু কোশ্চেন একটা করি, যারা ফার্মাসিউটিক্যাল আছে এখানে, কোম্পানির যারা হর্তাকর্তা ব্যক্তিত্ব, তো এই যে বেনজালকোনিয়াম ছাড়া এই চোখের ড্রাগ বানানো সম্ভব কিনা? বেনজালকোনিয়াম ছাড়া অন্য কোনো প্রিজারভেটিভ দিয়ে বানায় দিবেন। এটা যদি আপনারা বানায় দেন আগামী 6 মাসের মধ্যে সব ওষুধ বেনজালকোনিয়াম ফ্রি করে দেন, তাহলে সাইড ইফেক্ট কমে যাবে। আর দ্বিতীয় একটা কথা বলি, যে দিন মোহাম্মদের সঙ্গে আমি একমত, যে এই প্রিজারভেটিভ ছাড়া এই বিটা ব্লকার বা বিমোনিডিন বা প্রস্টাগ্ল্যান্ডিন এই ওষুধগুলোরও কিছু সাইড ইফেক্ট আছে স্পেসিফিক্যালি। যেমন মনে করেন একটা পেশেন্টের আমি বিটা ব্লকার আর বিমোনিডিন কম্বিনেশন দিলাম, 3 দিন পরে পেশেন্টের চোখ দুটো লাল করে নিয়ে আসছে আমার কাছে। কি হয়েছে ভাই? ওষুধ দিলাম 3 বেলা 3 দিন, চোখ তো লাল কমে না। তা আমি তার ওই ওষুধটা ভাগ করে দিয়ে বিটা ব্লকার রেখে দিলাম, বিমোনিডিন বাদ দিলাম, সঙ্গে হয়তো আবার ব্রিনজোলামাইড অ্যাড করে দিলাম। তো পরে দেখি 7 দিন পরে রুগী আসছে, চোখ ভালো আর লাল নাই। তাহলে ধরবো কি ওই রুগীর চোখের লাল হওয়ার কারণ হইলো সেই বেনজালকোনিয়ামও না, বিটা ব্লকারও না, ব্রিনজোলামাইডও না, ওই বিমোনিডিন। সেই জন্য কিছু কিছু স্পেসিফিক ড্রাগ আছে, কিছু কিছু স্পেসিফিক মানুষের রিয়াকশন করে। এই ব্যাপারে যদি আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানির লোকজন আমাদেরকে দিক নির্দেশনা এবং উপকার করেন তাহলে ভালো হয়। দ্বিতীয় কথা,
এই জাকিয়া ওনার বক্তব্যে বলছে যে ওষুধ দিয়ে চোখে ওষুধ দিয়ে যদি সুবিধা না হয় তাহলে লেজার করা যাইতে পারে। তার মধ্যে পরের লাইনটা লিখছে ট্রাবেকুলোটমি ক্যান নট বি ডান। তারপরে লিখছে যে MIGS কাহক ব্লেড এগুলা করা যাবে। কারণ আমার জাকিয়ার কাছে প্রশ্ন, বাংলাদেশে থাইকে এই MIGS কাহক ব্লেডের অপারেশন জীবনে কয়টা করছেন আর কয়টা দেখছেন? আর যে মানুষটার চোখে ওষুধ দিয়ে ভালো হবে না তারে ওষুধ না দিয়ে ওষুধ কমাইয়ে দিয়ে ট্রাবেকুলোটমি করা দোষটা কোথায়? স্যার থ্যাংক ইউ স্যার আপনার অনেক মূল্যবান বক্তব্যের জন্য এবং আমাকে প্রশ্নটা আমি তো বক্তব্য শেষ করে দেই। স্যার উত্তর দিব না? দেন স্যার যেটা হচ্ছে যে আমি যেটা বলেছি যে লেজারের কথা, প্রথম কথা হচ্ছে যে এটা বলা হলো যদি মেডিকেশনে আমাদের যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে আমরা কি চান্স নিব? তখন আমরা লেজারের চান্স নিতে পারি। ট্রাবিকুলেক্টমির কথা যখন আসলো, অলরেডি আমাদের কনজাংটিভাতে স্কার হওয়া এবং ট্রাবিকুলেক্টমি করতে গেলে সেটার ফেলিওর হওয়ার চান্স বেশি। আর ট্রাবিকুলেক্টমি পুরা অনেকটুকু বেস জুড়ে কনজাংটিভাকে আমাদের নিতে হয়, স্টেরাল যে ফ্ল্যাপ নিতে হয়, এগুলাতে ফাইব্রোসিস হয়ে আমাদের যে এই যে আমাদের যে অপারেশনটার ফেলিওর রেট অনেক হাই। যেটা MIGS এর কথা আমরা বললাম সেটা হচ্ছে আমি ওটা এই জন্য বলেছি যে আমরা কি করছি বা আমাদেরকে কি করতে হবে সেটার সাথে সাথে আমাদেরকে জানতে হবে যে মডার্নাইজ ওয়ার্ল্ড কি করছে। এটার প্রেক্ষাপটে স্যার এই কথাটা বলা যে এইটা করতে পারি, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কি করব সেটি দ্যাট ইজ ভেরি ভেরি কোয়েশ্চেনেবল, that what we can do and what we need to do এই সমস্ত সিচুয়েশনে। সেজন্য আমি এর কথাটার উত্তর আমি বলি, যেহেতু পরের কথাগুলো আমাদের দেশে অ্যাপ্লিকেবল না, MIGS বা অন্য কিছু করা তো মানুষ এফোর্ডও করতে পারে, আমরা করতেও পারি না। সেজন্য যদি চোখের ড্রপ দিয়ে চোখের রিয়াকশন হয়, লাল হয়, ফোলা হয়, হাইপার অ্যাক্টিভিটি থাকে, ওষুধ চেঞ্জ করে দিলে তা ভালো হয়ে যাবে। 15 দিন 20 দিন 1 মাসে তো লাল প্রবলেম, লিডের প্রবলেম চলে যাবে। প্রসাদদিন মোহাম্মদ বলল স্টিরয়েড 5 দিন 7 দিন চোখের পাতায় মলম দিলে পাতার গুলো চলে যায়। সেই জন্য 1 মাস পরে 2 মাস পরে ট্রাবিকুলেটমি করলে কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে এই কাহক ব্লেড দিয়ে অপারেশন করা ইমপ্র্যাকটিক্যাল, মনে রাখতে পারি, শুনতে পারি আমরা, প্র্যাকটিক্যালি জানার জন্য স্যার এটা বলা যায়, প্র্যাকটিক্যালি নট অ্যাপ্লিক, বাট লেজার করা যাইতে পারে, লেজার করে ট্রাই করতে পারি আমরা। লেজার করে যদি চোখের মেডিসিন কমাইতে পারি, 3টার জায়গায় 1টা করতে পারি, তাহলে রোগীর জন্য ভালো হবে। এখন তৃতীয় কথা হলো, আমরা যারা গ্লুকোমা রোগীর প্র্যাকটিস করি, চিকিৎসা করি, আমরা যদি আইডেন্টিফাই করতে পারি কোন রোগীর চোখে কোন ড্রাগ দিয়ে রিয়াকশন হচ্ছে, আমরা যদি নতুন একটা ড্রাগ দিয়ে রোগীটাকে 3 দিন পরে, 5 দিন পরে, 7 দিন পরে প্রথমবার ফলো আপ করি বা রোগীরা বলে দেই নতুন একটা ড্রাগ যোগ করলাম, সেটা লাটানোপ্রোস্টি হোক, ব্রিনজোলামাইড হোক বা ব্রিমোনিডিন হোক, এই নতুন ড্রাগটা যোগ করলাম, ড্রাগে আপনার চোখে রিয়াকশন হইতেও পারে, যদি হয় তো 3 দিন 5 দিন পরে বোঝা যাবে। আপনার চোখে প্রবলেম হলে চলে আসেন, রুগীটাকে বলে দিলে কিন্তু ড্রাগের যে রিয়াকশন গুলো হয়ে চোখের যে প্রবলেম গুলো হয় রুগীদের, সেটা ড্রাই আই হোক বা অন্য কোনো ড্রাগ রিয়াকশনই হোক, সেজন্য প্রফেসর দিন মাহমুদ এটা বলছে, আবার বলি যে রুগীদের ইম্পর্টেন্ট রিগার্ডিং গ্লুকোমা প্র্যাকটিস। কারণ গ্লুকোমা রোগীদের চিকিৎসা করতে হলে রোগীদের আমরা বলি আপনারা গ্লুকোমা রোগী হার্টের রোগীর মতো, ব্লাড প্রেশারের রোগীর মতো, ডায়াবেটিসের রোগীর মতো আজীবন চোখে ড্রপ দিয়ে যেতে হবে। সেই জন্য চোখে ড্রপ দেওয়ার আগে কাউন্সিলিং করা এবং ড্রপ দেওয়ার পরে একটু ফলো আপ করা খুবই জরুরি। তার এই ধরনের একটা সাইড ইফেক্ট থেকে রোগীদের আতঙ্ক থেকে আমরা রোগীদেরকে মুক্তি দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। Thank you, sir, for your valuable comments. Now I move on to Professor M. Nazrul Islam, sir, for his valuable comments. Thank you, Dr. Rahim Mannan. খুব সুন্দরভাবে আমরা আসলে দুজন বক্তার বক্তব্য শুনেছি, প্রফেসর জাকিয়া এবং ডক্টর সালমা পারভিন। তারপরে আমি বলবো আরো ভালো শুনেছি প্রফেসর দিন মোহাম্মদ নুরুল হক স্যারের কাছ থেকে। উনি আরো সুন্দর করে ফার্মাকোলজি প্রতিটি ওষুধে যেভাবে বলেছেন তাতে আরো বেশি আমরা জানতে পারলাম।
তারপর মান্নাব স্যার বললেন, আসলে আমাদের জানার শেষ নাই। আমি সংক্ষেপে 2-3টা কথা বলতে চাই। কেন আজকের ওয়েবিনার? আজকের ওয়েবিনারটা এই জন্যে আমরা ফেড আপ উইথ দি গ্লুকোমা পেশেন্ট অ্যান্ড গ্লুকোমা ড্রাগ। কিভাবে এই ফেড আপ থেকে আমাদের উত্তরণ, সেইটাই ডিসকাশন আসলে আজকে আমাদের মূল উদ্দেশ্য। আমি কয়েকটা বিষয় বলি। একটা হলো যে, যেহেতু আমরা আলোচনায় এসেছে যে অল গ্লুকোমা ড্রাগ কজেস ড্রাই আই, ইভেন ইফ ইউ ডু নট গিভ এনি ড্রাগ, একটা পেশেন্ট যদি শুধু প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা থাকে, তাহলে কোনো ড্রাগ ছাড়া তার 22% ড্রাই আই হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তার ভিতরে যে ফ্লোটা কমে যায়। তার মানে গ্লুকোমা হলেই ড্রাই আই হবে। তারপরে গ্লুকোমার ওষুধ যদি আমি দেই, যেটা দুর্মিমা স্যারও বলেছেন, যে তার ওষুধের মলিকুলের জন্য ড্রাই আই হবে, আবার তার প্রেজারভেটিভের জন্য ড্রাই আই হবে। কোনো এক্সকিউজ নেই, সব দিক থেকে হচ্ছে আমাদের। তাহলে আমাদের জানতে হবে যে কোন পেশেন্টকে কোন ওষুধটা আমরা দিতে পারবো। সিস্টেমিক সাইড এফেক্ট ছাড়াও আমরা যদি ড্রাই আই কনসিডার করি, তাহলে যেমন ধরুন বেটা ব্লকার, এটা অটো ইমিউন ডিজিজ যদি থাকে কারো, তার তো এমনিতে ল্যাক্টোমাল গ্ল্যান্ডের সিক্রেশন কম থাকে, আবার দিলাম বেটা ব্লকার, সেখানে বেটা ব্লক করে দিয়ে আরো বেশি ড্রাই হবে। ইউ শুড অ্যাভয়েড দ্যাট ড্রাগ। আবার একটা পেশেন্টের যদি আমি দেখি মেমব্রেন গ্ল্যান্ড ডিসফাংশন আছে, তার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ ইজ ডেট্রিমিনাস, ক্ষতিকর, তাকে আমরা হয়তো ওষুধটা বাদ দেবো। এই জিনিসগুলো আসলে আমাদের আলোচনায় আসতে হবে। তাহলে পরে হবে কি, আমরা বুঝতে পারবো এই ড্রাগটা এই রোগীর জন্য দেওয়া যাবে না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। 2 নম্বর হলো, যেটা মানব স্যার বলেছেন, যে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখানে আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে বিভিন্ন দেশে এখন প্রেজারভেটিভ ফ্রি ওষুধ তৈরি হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কয়েকদিন আগে ওয়ার্ল্ড গ্লুকোমা কনফারেন্স শেষ হলো, সেখানে দেখলাম ঘানার একটা কনফারেন্সে তারা করেছে কি, তারা কোজপ প্রিজারভেটিভ ফ্রি ওষুধ তৈরি করেছে, নিজেরা লোকালি করে দিচ্ছে। আমার প্রশ্ন, তারা তো একটা গরিব দেশ, নিশ্চয়ই আমাদের মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি যারা আছেন তারা যদি চেষ্টা করেন এটা করা সম্ভব। প্রথমেই হলো টাফলান আমাদের দেশে অ্যাস্ট্রিবিউশন নিয়ে আসছেন, এটা উইথ প্রেজারভেটিভ, যে কারণে টাফলান দিলেও চোখ লাল হয়। কিন্তু যদি টাফলোপ্রস প্রেজারভেটিভ ফ্রি আনা যেত, তাহলে কিন্তু এটা হতো না। বাংলাদেশে অনেক রোগী আছেন যারা কিন্তু অনেক টাকা দিয়ে ওষুধ কিনেন। হাইলোকোমোড ওষুধটা 1000 টাকার বেশি দাম, একটা আর্টিফিশিয়াল টিয়ার, বিকজ ইট ইজ প্রেজারভেটিভ ফ্রি, সেই জন্য অনেক লোক ব্যবহার করেন। আমার তো মনে হয় যে এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য একটা ইন্সপিরেশন, যে টাকা বেশি হলেও কিন্তু এটা চলবে। আমার মনে হয় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় হলো, আমরা যে ওষুধগুলো মান্নাব স্যার বলেছেন, যে ওষুধগুলো আমরা প্রেজারভেটিভ ফ্রি করতে পারবো না, সেগুলো মিনিমাম সেফ প্রেজারভেটিভের সাথে যেতে হবে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, তাহলে পরে পেশেন্টরা কিছুটা হলেও কমফোর্ট পাবে। আর একটা কথা সবাই বলেছেন যে কম্বিনেশন ওষুধগুলো, প্রেজারভেটিভ যদি একটা থাকে 2টা ওষুধে, কিছুটা হলেও লালটা কম হয়। হয়তো আমরা উই ক্যান স্টার্ট টু ইউজ মোর কম্বিনেশন ড্রাগস। এবং আপনারা সবাই জানেন, সব ওষুধের মধ্যে সবচেয়ে বেশি খারাপ হলো ব্রিমোনিডিন। এই ব্রিমোনিডিন দিলে কিন্তু মানব স্যার বলেছেন যে আসলে পট করে চোখটা লাল হয়ে যায়। আবার আমরা দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যে ডরজোলামাইড যে ওষুধটা আছে, কোজপ যে ওষুধটা আছে, ভালো, অনেক কম লাল হয়। হয়তো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখতে পারি, এটা সবাই যদি শেয়ার করেন যে কার কোনটা এক্সপিরিয়েন্স, তাহলে এই ওষুধটা আমরা বেশি করে লিখতে পারি যদি কন্ট্রাইন্ডিকেটেড না থাকে। ডেফিনেটলি সবাই বলেছেন কন্ট্রাইন্ডিকেট তো আগে আমরা জিজ্ঞেস করে নিব, পেশেন্টকে জিজ্ঞেস করবো তার কি সাইড ইফেক্ট কি, সব জিজ্ঞেস করে নিব। তারপরে কথা হলো যে লেজার, যদি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হয় তাহলে লেজার হয়তো আমরা করতে পারি, কিন্তু অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার জন্য তো তেমন কিছু নাই, ওরকম ফ্লো বাড়ানোর তেমন কিছু নাই। সেখানে আমাদের হয়তো ওষুধ চেঞ্জ করে করে দেখতে হবে কোন পেশেন্টের কোন ওষুধটা সুইটেবল, সেভাবে আমাদেরকে আগাইতে হবে। আর যেটা মানব স্যার যেটা বললেন যে ট্রাবিকুলেক্টমি, আমারও মনে হয়, আমার মানে একটা দুটো না, অনেক পেশেন্ট আছে, শত শত পেশেন্ট আছে যারা অ্যালার্জির কারণে ফেড আপ, তখন নিজেরাই বলে স্যার আমাকে কিছু করেন। তখন আমরা কি করেছি, আমি যেটা করি, আমি আই স্টপ অল মেডিসিন ব্যবহার করে আমি বলি যদি সম্ভব হয় অ্যাসিটাজোলামাইড ট্যাবলেট আপনি ব্যবহার করেন, যদি ওনার কোনো সাইড ইফেক্ট না হয়। আমি প্রথমে 2টা করে, তারপরে হাফ করে 7 দিন 10 দিন চালানোর চেষ্টা করি, আর সাথে একটা টপিক্যাল স্টেরয়েড দিয়ে দিই। মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে তার সারফেস ওকুলার সাবিডোসে কিছুটা নমনীয় হয়েছে, কিছুটা ভালোর দিকে গেছে, লালটা কমে গেছে। তখন যদি ট্রাবিকুলেক্টমি করা হয়, মেজরিটি ক্ষেত্রে তার রেজাল্ট ভালো হয়। তবে আই হ্যাভ ফিউ পেশেন্ট যাদেরকে আমি বলেছি, যদি আপনি যদি ভালভ ইমপ্ল্যান্ট করতে পারেন, ইফ ইউ ক্যান অ্যাফোর্ড দ্য ভালভ, আই উইল প্রেফার ভালভ ইমপ্ল্যান্ট ফর দিস পেশেন্ট, বিকজ এই ধরনের পেশেন্টের
trabeculectomy success is 50 to 60%. কিন্তু valvar success 80 to 90%. So definitely, if my patient can afford, there is another alternative treatment is the Ahmed valve that I have done in many cases and really, really good result. So এটা আমার এক্সপেরিয়েন্স আমি শেয়ার করলাম। তার মানে ইন কনক্লুশন আমি বলবো যে আমাদের সকলের বক্তব্য থেকে যারা আমাদের সিনিয়র টিচাররা যেটা বলেছে তা থেকে এই যে আমাদের এই পরিত্রাণ পাওয়ার জন্য উই নিড টু লার্ন আওয়ারসেলফ কোন কোন ওষুধে কোন কোন ধরনের ড্রাই আই ডিজিজ হয় সেটা আমাদের জানতে হবে, অ্যাভয়েড করতে হবে। আরেকটা বিষয় আমি ভুলে গেছি, আমাদের আসলে অকুলোপ্লাস্টিক ডক্টরদের সঙ্গে একটা লিয়াজও রাখতে হবে, কারণ দে নো বেটার দ্যান আস যে তার কি অ্যাকোয়াস ডেফিসিয়েন্সি হচ্ছে, নাকি তার মেমোরিয়াল ডিসফাংশন হচ্ছে, নাকি তার এভাপোরেশন ডেফিসিয়েন্সি হচ্ছে, মানে কোন কারণে তার ড্রাই আইটা হচ্ছে এটা কিন্তু আমাদের থেকে আমাদের অকুলোপ্লাস্টিক বন্ধুরা ভালো জানেন। উই ক্যান টেক দেয়ার হেল্প, তারা কিন্তু দে ক্যান চুজ দি রাইট আর্টিফিশিয়াল টিয়ার ফর দ্য রাইট পেশেন্ট। এই জন্য উই ক্যান টেক দ্য হেল্প ফ্রম আওয়ার অকুলোপ্লাস্টিক পেশেন্ট ফর দিস কাইন্ড অফ পেশেন্ট। তো আমি এটুকু বলে শেষ করবো, আশা করি আরো আলোচনা হবে। আমাদের অনেক সিনিয়র প্রফেসর আছে। নজরুল জি নজরুল, এখানে কি কোনো আমাদের ডরজোলামাইড কোনো প্রিপারেশন তো আমাদের নাই? আছে তো কোজাপ্টে ডরজোলামাইড আছে। না কোজাপটে ডরজোলামাইড আর ইয়ে তো টিমোলল। কোজাপ্টে ডরজোলামাইড মানে পিওর ডরজক্স বা ডরজক্স যেটা আছে এরকম নাই, ডরজোলামাইড আলাদা নাই। আমাদের ব্রেনজোলামাইড আছে, আমাদের নাই, কিন্তু টিমোললের সঙ্গে আছে। যদি টিমোলল কন্ট্রাডিকশনে না হয় তাহলে আমরা কিন্তু কোজাপটা দিতে পারি। এবং আপনি জানেন দিনময় স্যার যে আপনি বাচ্চাদেরকে কি দেন, শিশুদেরকে কি দেন, ওই একটা ওষুধ তো আমাদের আছে, এটাই একটা ওষুধই আছে, কোজাপ একটা ওষুধই আমাদের আছে, আমরা মেজরিটি ট্রিটমেন্ট ওটা দিয়েই করি। ডরজোলামাইডটাকে সেপারেট করা যায় কিনা এটা আমার মনে হয় আনসার দিস কোশ্চেন। তাহলে আমরা হয়তো আরো স্পেসিফিক্যালি যাদের টিমোলল কন্ট্রাইন্ডিকেশন আছে তাদেরকে দিতে পারি, ডেফিনেটলি এটা করা যেতে পারে। আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে প্রায় 60+ পার্টিসিপেন্ট আছে, তাদেরকে একটা জেনারেল কোশ্চেন করো যে কারো কোনো এক্সপেরিয়েন্স বা কোনো ভালো ইনফরমেশন দিতে পারে কিনা, কারণ জানা আছে কিনা এটা জানার জন্য। আমাদের আছে, আমাদের পরে তাদেরকে জিজ্ঞেস করা হবে। আমাদের অলরেডি देयर इज এ পোরশন যেখানে আমরা আমাদের পার্টিসিপেন্ট থেকে কোশ্চেন আহ্বান করব, এরপরে যাচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ নজরুল, এটা ঠিক পার্টিসিপেন্ট, এবং এট দি সেম টাইম আমরা শুধু বলে যাচ্ছি আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি কি করতে হবে, কিন্তু ওনাদের কাছ থেকেও শোনা দরকার। ম্যাডাম এখনই শুনবো আমরা সেটা। আমাদের বোধহয় যতটা বলা হয়ে গেছে, এখন পার্টিসিপেন্টদের পার্টিসিপেট করতে দাও। আর ফার্মাসিউটিক্যাল অবশ্যই। ওভার টু রুহি, ডক্টর রুহি প্লিজ। Thank you, sir. We have got several questions from our participants. Among the questions I have, one is that if we use anti-glaucoma medication in one eye, would it affect the second eye as well? This is one question. Another question is, what is the best artificial tear in Bangladesh to use along with anti-glaucoma medication? And another question I have is that what is... Sure, sir. The first one, if we use anti-glaucoma drug in one eye, would it affect the second eye as well regarding dry eye disorders or ocular surface disorders? প্রথম প্রেজেন্টার যদি কিছু উত্তর দিতে চান, না হলে আমরা প্যানেলিস্টকে যাব। This is from Professor Manoj Kumar. This question is from Professor Manoj Kumar. He has asked this question. Sir, any answer from any of our panelists? এক চোখে ড্রপ দিলে ওই ড্রপে বা ওই ড্রাগের রিঅ্যাকশন তো অন্য চোখে হতে পারে না। Okay, sir. So that is the answer. আমি Thank you, বলবো sir. স্যার এখানে বলো স্যার কি বেটা ব্লকার, আমরা এখানে আমি আমার প্রেজেন্টেশনেও ছিল, বেটা ব্লকার অনেক সময় সিস্টেমিক অ্যাবজর্পশন হয়ে অন্য চোখেও কিন্তু প্রেসার কমাতে পারে। প্রেসার কমানোর এফেক্টটা হয়, তবে অ্যালার্জিক রিঅ্যাকশন হয় কিনা, মানে যেটা সরাসরি কন্ট্যাক্টে হয় সেই ব্যাপারটা অ্যাটলিস্ট আমার জানা নাই কোনো ড্রাগের ব্যাপারে। তবে প্রেসার লোয়ারিং ইফেক্ট বেটা ব্লকারে হতে পারে, কেন এটা সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে অন্য চোখেও কাজ করতে পারে। আমি একটু সম্পর্ক বলি ডক্টর সালমার সাথে, যে কথাটা আমার আজকে বলা হয় নাই, প্রত্যেকটা গ্লুকোমা ওষুধ দেওয়ার পরে পাংটাল অক্লুশন করা উচিত, কারণ পাংটাল অক্লুশন যদি না করা হয় তাহলে সাইড ইফেক্ট হবে। এবং আরেকটা বিষয় হলো যে পাংটাল অক্লুশন করলে সিস্টেমিক সাইড ইফেক্ট খুবই কম হয়। এটা একটা প্র্যাকটিস থাকা উচিত তোমার সকলেরই। সেই একই কাজে যদি করা হয় তাহলে মানব যেটা বললে তার আরেক চোখে ইউজুয়ালি হবে না। Okay. Thank you, sir. The second question is, which is the
safest anti-glaucoma medication in Bangladesh right now? This is from Dr. Rashid. আমার Any মতে answers, আমার মতে সেফেস্ট মেডিসিন গ্লুকোমার জন্য প্রথম বিটা ব্লকার এবং সেটা সিলেক্টিভ বিটা ব্লকার। সিলেক্টিভ বিটা ব্লকার হইলে কোনো সমস্যা না। আমি অনেক কোম্পানি বের করে ফেলছে এখন, বেক্সিমকো বের করে ফেলছে, তারপর স্কোয়ার বের করছে, এখন মনে হয় অপসোডিন বের করার চেষ্টা করতেছে। সিলেক্টিভ বিটা ব্লকার দামেও কম, ইউজও সুবিধা বেশি, সাইড ইফেক্ট তেমন নাই। ওকে স্যার 2005 থেকে বিটা ব্লকার সিলেক্টিভ বিটা ব্লকার পপুলারের আছে অপটালক নামে স্যার। স্যার আমি একটা স্টাডি কি বলবো, একটা স্টাডি আছে যেটা ওয়ার্ল্ড গ্লুকোমা কনফারেন্সে শুনলাম, সেটা হলো যে হুইচ ওয়ান ইজ দি ফার্স্ট লাইন অফ ড্রাগ। উত্তর ছিল পিজি অ্যানালগ। ওয়াই? বিকজ পিজি অ্যানালগ হ্যাজ মোস্ট অ্যাকশন ফর রিগার্ডিং গ্লুকোম প্রেশার, আই প্রেশার। এই জন্য I agree with Dr. Nazrul. Yeah, PG analog. First line of is the beta side analog. effect is mostly local. Mostly Yes. local. যেটা যদি আমরা পাংটাল অক্লুশন করি এবং যদি স্পিলেজ ড্রপ না হয় তাহলে পরে লোকাল ইফেক্টটা অনেক কম হয়। সিস্টেমিক ইজ ভেরি ভেরি লেস। সেই জন্য সেখানে বলা হয়েছিল যে দ্য বেস্ট টিল নাও অ্যান্টিগ্লুকোমা মেডিকেশন ইজ দ্য পিজি অ্যানালগ। আর পিজি অ্যানালগ মধ্যে কোনটা ভালো সেখানেও কথা আছে। সেখানে বলা আছে ল্যাটোনোপ্রস্ট ইজ মোর অ্যাক্টিং, বাট টাফলোপ্রস্ট প্রেজারভেটিভ ফ্রি ইজ মোর সেফ। এই দুটো জিনিস ছিল। আমি ইনফরমেশনটা আই এম গিভিং with reference from the World Glaucoma Conference. Thank you. Thank you, sir. So we summarize that we are supposed to be using PG analog as to be considered safest and first line. Sir, another question, যে আমরা অনেকগুলো আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করি বা অ্যাডভাইস দেই পেশেন্টদেরকে যখন অ্যান্টিগ্লুকোমা মেডিকেশন দেই। আমাদের ডক্টর তৌহিদ কোয়েশ্চেন করেছেন যে আমরা কোন আর্টিফিশিয়াল টিয়ারটা সবচেয়ে বেশি সেফ হিসেবে কনসিডার করব যখন আমরা প্রেসক্রাইব করব অ্যান্টিগ্লুকোমা মেডিকেশনের সাথে। Which artificial tear should we use? আর্টিফিশিয়াল টিয়ার যেগুলো বাজারে আছে বিভিন্ন কোম্পানির, সবগুলাই সেফ আমি মনে করি। খারাপ পুরোটাই কিছু না। এখন কোনটা ভালো কাজ করে কোনটা ভালো কাজ করে না সেখানে তফাৎ হইতে পারে। তবে ওই যে নজরুল একবার মুখে বলছিল যেটা প্রিজারভেটিভ ফ্রি আর্টিফিশিয়াল টিয়ার সেটা সবচেয়ে ভালো। বাজারে কোনটার প্রিজারভেটিভ ফ্রি আছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা বলুক, যদি প্রিজারভেটিভ ফ্রি না থাকে তাহলে যেন 1 মাসের মধ্যে বানিয়ে দেয় আমাদেরকে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি কি একটু অ্যাড করব ডক্টর রুহি? আসলে আমরা কোন আর্টিফিশিয়াল টিয়ারটা ভালো এর উত্তরটা সায়েন্টিফিক্যালি যদি বলি তাহলে বলতে হবে যে ওনার টিয়ার ডেফিসিয়েন্সি কিভাবে হচ্ছে। বিকজ আমরা জানি টিয়ার ডেফিসিয়েন্সি নানা কারণে হয়। এটা কি ডিউ টু অ্যাকোয়াস ডেফিসিয়েন্সি, যেমন যদি আমরা বেটা ব্লকার ইউজ করি সেটা কি করে, সেটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডের উপরে কাজ করে অ্যাকোয়াস সিক্রেশনটা কমিয়ে দেয়। তাহলে উই হ্যাভ টু গিভ দ্যাট টিয়ার হুইচ প্রডিউসেস অ্যাকোয়াস, নাম্বার 1। আমরা যদি মনে করি যেটা পিজি অ্যানালগ দিয়ে তার মেবোবিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন কমে যাচ্ছে, তাহলে উইল হ্যাভ টু থিঙ্ক দ্যাট টিয়ার হুইচ ইনক্রিজ ডিসফাংশন, অর উই হ্যাভ টু ট্রিট দ্য মেবোবিয়ান ডিসফাংশন ট্রিটমেন্ট বাই লিপি ভিউ বা লিপি ট্রিটমেন্ট। এইভাবে আমাদের আগাইতে হবে। এবং আমার মনে হয় এটা দেয়ার ইজ নো রাইট আনসার যে আমি এইটা দিলে ভালো হবে। আসলে কোন ডেফিসিয়েন্সি হচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে টিয়ারটা সিলেক্ট করতে হবে। সেই জন্য আমি বলেছি আগেই, উই নিড টু টেক হেল্প ফ্রম আওয়ার অকুলোপ্লাস্টিক কলিগ হু নোজ বেটার দ্যান আস। ওকে স্যার। আরেকটা কথা নজরুল, সেটা হলো গ্লোকোমা যারা মেডিকেশনে থাকে তাদের শার্মা টেস্ট মাঝে মধ্যে করে, শার্মা টেস্ট স্কোরটা জানা দরকার। এবং কারণ আমরা জানি যে রিডিউস টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম হয়ে যায়, ওগুলো একটু দেখা দরকার মাঝে মধ্যে। তাহলে না হলে সবারই কিন্তু ড্রাই আই হয় বলে আমার মনে হয় না। প্রচুর মানুষ আছে ইয়ার্স টুগেদার গ্লোকোমা ড্রপ দিচ্ছে কিন্তু অ্যান্টি দিচ্ছে না, তাদের কোনো দিতে হয় নাই, আর্টিফিশিয়াল টিয়ারও দিতে হয় না। কাজে এটাও একটু দেখতে হবে যে শার্মা টেস্ট আর টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম এগুলো একটু জানা দরকার। স্যার আমাদের প্র্যাকটিসটা হচ্ছে কি আমরা রেফার করে দেই এই ধরনের পেশেন্টকে টু আওয়ার। এই জন্য আসলে বারবার বলছি যে আমরা নিজেরা করি না যদিও শার্মা টেস্ট, কিন্তু উই রেফার দ্য পেশেন্ট টু দি রাইট পারসন। এটা আমাদের প্র্যাকটিস। আমি একটু বলি, শার্মা টেস্ট, দিন মোহাম্মদ শার্মা টেস্টের কথা বলছো, শার্মা টেস্টটা খুব একটা ডায়াগনস্টিক হয় না, কারণ শার্মা টেস্ট কিন্তু এই যে চোখ খুলে রেখে এতক্ষণই থাকার জন্য রিফ্লেক্স অ্যাকশনে যে হয় তাতে অ্যাকুরেটলি হবে না।
তাতে টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইমটা সবচেয়ে ভালো এবং ওইটাই করা দরকার। জি আচ্ছা, ঠিক আছে দিন মোহাম্মদ? জি 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 জি, Thank you, madam. এটা মোর sir, সায়েন্টিফিক। Thank you, sir. সম্মানিত চেয়ারম্যান, আজকের ওয়েবিনারে আমি কি একটু কমেন্ট করতে পারি স্যার? sir. অবশ্যই Sure, sir. অবশ্যই আমি জাফর খালেদ বলছিলাম স্যার। প্লিজ জি, প্লিজ sir. স্যার আপনাদের আমি অত্যন্ত মূল্যবান সব বক্তব্য সবচেয়ে এক্সপিরিয়েন্সড শিক্ষকদের কাছ থেকে শুনছিলাম। স্যার আমি একটু অ্যাড করতে চাই দুটো জিনিস স্যার। একটা হচ্ছে যে ড্রাই আই নিয়েই বলা হচ্ছে যে কমপ্লিকেশন হিসেবে ড্রাগ আই। আরেকটা জিনিস আমার অবজারভেশন স্যার, আপনারা যদি কাইন্ডলি একটু কারেক্ট করে দেন, যে there is some drug allergy, pure drug allergy due to the drug, which is not actually the dry eye. Like some follicular type of allergic reaction we frequently see in the around the limbus এবং some allergy. So drug allergy টাও মনে হয় এখানে একটু অ্যাড্রেস করা দরকার, which can be due to the preservative, can be due to the drug itself. So some of the patients are allergic to this drug or to the preservative that are prolonged use করছে, and in that case only artificial tear বা যেটাকে আমি বলবো যে স্যার আর্টিফিশিয়াল টিয়ারের চেয়ে আমাকে মনে হয় এই শব্দটা বেশি ইউজ করা উচিত, lubricants will help us to reduce the symptoms. So lubricants will methyl cellulose হয়ে থাকে বা হাইলোডোর যেটা আপনারা বলছিলেন প্রিজারভেটিভ ফ্রি, সেগুলো ইউজ করা যেতে পারে। কিন্তু যদি পিওর ড্রাগ অ্যালার্জি, একটা স্যার প্রফেসর দিনামত স্যার বলছিলেন একটা কথা, স্কিনে একটা ডার্মাটাইটিস হয়, সেটা ট্রু, এবং এক্স্যাক্টলি কনজাংটিভাইটিস হয়, অ্যালার্জিক কনজাংটিভাইটিস আমরা লক্ষ্য করি, পার্টিকুলারলি ফলিকুলার টাইপ অফ কনজাংটিভাইটিস। এবং সেক্ষেত্রে কি আমি আপনাদের কাছে স্যার জানতে চাচ্ছিলাম, বা আমার অপিনিয়ন হচ্ছে যে আমরা ক্যান উই ইউজ এ শর্ট টার্ম স্টেরয়েড, উই নো দ্য পেশেন্ট ইজ এ গ্লোকোমা পেশেন্ট। অফ কোর্স জি স্যার, স্টেরয়েড ইজ দ্য আনসার। স্টেরয়েড তো সবার বেলায় কমপ্লিকেশন করে না, সবার বেলায় ইন্টারকোলার প্রেসার আর এটা শর্ট টার্ম আমরা ইউজ করব, আমরা লং ইউজ করব। দিস ইজ দ্য আনসার, স্টেরয়েড। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ডক্টর তৌহিদের একটা প্রশ্ন ইলাবোরেশন দরকার ছিল। ডক্টর তৌহিদ বলছিলেন যে কোন স্পেসিফিসিটির প্রশ্নে যে কোন বিশেষ অ্যান্টিগ্লোকোমার জন্য কোন বিশেষ আপনার টিয়ার সাবস্টিটিউট ব্যবহার করতে হবে কিনা। এটা অ্যাকচুয়ালি তো আমার মনে হয় যে এটার জন্য বিশেষ অ্যান্টিগ্লোকোমার জন্য কোনো বিশেষ টিয়ার সাবস্টিটিউট ব্যবহার করার প্রয়োজন নাই। তো ডক্টর জাকিয়া, প্রফেসর জাকিয়া যে বলছে যে সাইক্লোস্পোরিন ইজ দি বেস্ট among all, এটাকে কনসিডারেশন আনা যেতে পারে। শুধু সাইক্লোস্পোরিনে অনেক সময় বেস না, সাইক্লোস্পোরিন ক্যান বি ইউজড। আমি একটু ডক্টর নজরুলের প্রশ্নে একটু কথা বলতে চাই যে ডক্টর নজরুল যে বলছে যে আমাদের যে কর্নিয়াল কমপ্লিকেশন হয় তার জন্য 22% দায়ী করছে সে গ্লুকোমা ডিজিজ ইটসেলফ, ইয়েস, এবং ড্রাগ দায়ী এবং প্রিজারভেটিভ দায়ী। তো 3 ফ্যাক্টরস আর রিলেটেড। এখানে যে ট্রাবিকুলেক্টমি নিয়ে যে কথাটা উঠছে, আপনারা যারা ঢাকায় প্র্যাকটিস করেন তাদের এক্সপিরিয়েন্স আর আমরা পেরিফেরাল এক্সপিরিয়েন্স একটু ভিন্ন হতে পারে। এ পর্যন্ত আমি যতগুলো করেছি ট্রাবিকুলেক্টমি এবং আমি যতগুলো আপনাদের মাধ্যমে করা রুগী পেয়েছি, তার মধ্যে একটাও ফেলিউর কিন্তু পাইনি। গ্লোবাল পার্সেন্টেজ হয়তো অন্যরকম হতে পারে, 30 to 40 বা লাইক দিস, বাট ইন মাই এক্সপিরিয়েন্স ট্রাবিকুলেক্টমি ফেলিউর আমি একটা বা দুটো পেশেন্টের বেশি পাইনি এ পর্যন্ত। সো if the drug fails or the corneal complication occurs repeatedly, then we can try for trabeculectomy, most easiest for the patient and for the doctors also. Thank you. এগ্রি। এটা পার্সোনালি প্রত্যেক সার্জনের উপর ডিপেন্ড করে, এটা সবার সাকসেস একরকম হয় না। ডেফিনেটলি সার্জন ডিফারেন্স হবে। তো উই অ্যাপ্রিশিয়েট ইউর এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ। আমার আরেকটা ওয়েবিনার আছে, আমি একটু লিভ করতে চাচ্ছি। আমাদেরও কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, আমাদেরও শেষ করতে হবে। আমার মনে হয় আর কেউ কিছু বললে আমরা আমি একটু লিভ করছি, পার্টিসিপেন্ট খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, তাহলে কোম্পানিগুলো যদি আগে বলতো তাহলে ভালো ছিল, আবার হ্যাঁ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ম্যাডাম, ঠিক আছে, জি ম্যাডাম, ম্যাডাম কিছু যদি বলতে চান বলে আপনার না, যারা বলে নাই বরং তাদের চান্স দাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ। ইন্ডাস্ট্রিয়াল পার্টনার যারা আছে তাদের একটু সাজেশন। জি স্যার। আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে শেষের দিকে যাই, অনেক রাত হয়ে গেছে। সাজেশন না, কমিটমেন্ট।
কমিটমেন্ট সাজেশন, তবে সেটা বলার আগে আমারও যদি একটু সময় দাও, আমি জাস্ট 1 মিনিট। Definitely, sir. আসলে আজকের আলোচনা খুবই সুন্দর হয়েছে। প্রিজারভেটিভ এবং প্যাশেন্ট সবই আমাদের প্রবলেম। প্রিজারভেটিভ ড্রাগকে প্রোটেক্ট করে, আবার প্রিজারভেটিভ সারফেসকে ডিস্ট্রয় করে, এবং এই দুইয়ের সমন্বয় নিয়েই কিন্তু আমাদের গ্লোকোমা রোগের চিকিৎসা করতে হয়। এটা থেকে বের হওয়ার উপায় বের করতে হবে, কিন্তু এই মুহূর্তে উপায় নাই, আমাদেরকে চলতে হবে। সব রোগের যে সাইড ইফেক্ট হয় তা কিন্তু হয় না। মান্নাফ স্যার যেটা বলছেন, দিন মোহাম্মদ স্যারও অনেক টিপস দিছেন। মান্নাফ স্যার বললেন যে পেশেন্ট সিলেকশন, ড্রাগ সিলেকশন, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি আমরা একটু হিসাব কিতাব করি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সাইড ইফেক্টকে অ্যাভয়েড করতে পারি। ঢালাওভাবে ড্রাগের উপরে ব্লেম দিয়ে আমরা তো আসলে চলতে পারবো না, কারণ এমন অবস্থা শেষে হয় যে গ্লোকোমা ট্রিটমেন্ট করতে যে অপটিক নার্ভ অ্যাট্রফি হয়ে যাচ্ছে, অ্যাডভান্স হয়ে যাচ্ছে, এদিকে সাইড ইফেক্ট তৈরি হয়ে গেছে, এই দুইটা নিয়ে হিমশিম খেতে হয়। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যেটা করি, ওই দিন মোহাম্মদ স্যারও বলছে, আমি মাঝে মধ্যে একটু ওষুধ কমাই দিই, স্টেরয়েড দিই, দিয়ে পেশেন্টকে একটু রিলিফ দিই, এবং রিলিফ দিয়ে আমি অ্যাডভাইস করি যে আপনি অপারেশন করে নেন, ট্রাইবিকুলেক্টমি করে ফেলেন। এইটুকুই আমার কথা। এরপরে তুমি দিও ওই ইন্ডাস্ট্রিয়াল পার্টনারদেরকে। দিন মোহাম্মদ স্যার বলতেছিলেন যে পিওর ডরজালামাইড পাওয়া যায় কিনা। পিওর ডরজালামাইড আমি যতটুকু জানি যে মনে হয় ট্রু সফট ছিল বোধহয় পিওর ডরজালামাইড, মনে হয়। আমাদের দেশে পাওয়া যায় না, আমাদের দেশে তো স্যার অ্যাভেলেবল নাই, বাইরে আছে। এবং ফার্স্ট লাইন ড্রাগ মান্নাফ স্যার বললেন যে কার্ডিও সিলেক্টিভ বেটা ব্লকার, সেফ ড্রাগ, আমি স্যারের সাথে একমত। ফার্স্ট লাইন ড্রাগ প্রোস্টাগ্ল্যান্ডিন ঠিকই আছে, কিন্তু যদি ফার্স্ট লাইন ড্রাগটা আমি নাই দিতে পারি ওই রুগীটাকে, তাইলে আমি কোন ড্রাগটা দিব? সেক্ষেত্রে আমি মনে করি কার্ডিও সিলেক্টিভ বেটা ব্লকার ইজ ওকে। এতটুকুই আমার কথা। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি এখন ইন্ডাস্ট্রিয়াল পার্টনার সবাই আছে, সবাই যদি বলতে চাই শর্ট করে বললে খুবই সংক্ষেপে বলবে। আমি মনে হয় এই অংশটা আমি একটু কন্ডাক্ট করি, তাহলে তোমার জন্য বোধহয় ইজি হবে, তুমি অনেকক্ষণ ধরে কন্ডাক্ট করতেছো। তো প্রথমেই আমি বলি যে পপুলারে জাহাঙ্গীর সাহেব সংক্ষেপে কিছু বলতে চান কিনা, এবং যেটা আপনারা বলবেন যে কি করতে পারেন আজকের এই ওয়েবিনারের পক্ষ থেকে। আপনারা বিভিন্ন ড্রাগ সম্পর্কে জানলেন, প্রিজারভেটিভ সম্পর্কে জানলেন, আপনি আপনার অথরিটিকে আমাদের এই মেসেজগুলি কিভাবে পৌঁছাবেন এবং কি করার আপনাদের প্ল্যান আছে সেই ব্যাপারে জাস্ট দু একটা কথা একটু বলবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি পপুলারের পক্ষ থেকে শুধু একটু কথাই বলছি। আমরা অলরেডি আমাদের বিমোনিডিন টিমোলল যে প্রিপারেশনটা আছে সেটাকে আমরা প্রিজারভেটিভ এর মধ্যে পিউরাইটস প্রিজারভেটিভটা দিয়ে নিয়ে আসছি, সবচেয়ে লেটেস্ট এন্ড সেফেস্ট প্রিজারভেটিভ। এবং আমাদের ব্রিনজোলামাইড যেটা আছে, ব্রিনজোলামাইড প্রিপারেশনটাকেও আমরা পিউরাইট প্রিজারভেটিভ দিয়ে নিয়ে আসছি। আমাদের নেক্সট বিমোনিডিন টিমোলল, বিমোনিডিন ব্রিনজোলামাইড টিমোলল যেটা আসতেছে সেটাও পিউরাইটস দিয়ে আসতেছে স্যার। আমরা আর দুই একটা ড্রাগ যেটা আছে আমাদের এখনো, টিমোললটা এবং ব্রিনজোলামাইড বিমোনিডিন, এই দুটোকেও আমরা নিয়ে চিন্তা করছি। আর আমাদের স্যার সিলেক্টিভ বিটা ব্লকার অলরেডি বাজারে আছে। আমরা আপনাদেরকে আবার খুব কম লেখা হতো দেখে আমরা হয়তো প্রমোশনে রাখিনি, আমরা অনেক লেখা হয়। থ্যাংক ইউ স্যার। আর স্যার আমরা আমাদের কিছুটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে আমাদের এই ড্রাগস অথরিটি যেটা ফলো করেন সেটা হচ্ছে উনারা দেখেন যে মাদার ব্র্যান্ড বা অরিজিনাল প্রোডাক্ট যেটা ছিল সেটা যে প্রিজারভেটিভ দিয়ে তৈরি ছিল, আমরা যদি সেটার বাহিরে যেতে চাই তাহলে আমাদেরকে ড্রাগসের থেকে এক্সট্রা ভাবে অনুমতি নিতে হয় এবং লম্বা সময়ের একটা প্রোটোকল নিয়ে তারপরে ড্রাগস গুলো আনতে হয়। যার জন্য আমরা যখন দেখলাম যে আপনাদের থেকে আমাদের এই প্রশ্নগুলো আসছে যে প্রিজারভেটিভ ফ্রি করা যায় কিনা, সে ব্যাপারেও স্যার আমরা আমাদের ডিভাইস গুলো এবং ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে চিন্তা করছি। পাশাপাশি সেফেস্ট প্রিজারভেটিভ দিয়ে কিছু প্রোডাক্ট অলরেডি ডেভেলপ করেছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা প্রিজারভেটিভ ফ্রি বোতলে প্রিজারভেটিভ ফ্রি ড্রাগস দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ স্যার, আমরা আপনাদের সাথে ব্যক্তিগতভাবে আবার যোগাযোগ করব। আসসালামু আলাইকুম। হলাম যে আপনারা অলরেডি প্রিজারভেটিভ ফ্রি প্রোডাকশনের দিকে যাচ্ছেন। এরপরে আমি অনুরোধ করব ইবনে সিনার ওয়াইদি সাহেবকে, আপনি কিছু বলতে চান কিনা, কোনো সাজেশন বা আপনাদের কি প্ল্যান আছে? স্যার আসসালামু আলাইকুম। অথবা কি জাহাঙ্গীর
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে আজকের এই সুন্দর প্রোগ্রামের অনেকগুলো স্যার পরামর্শ আসছে আমাদের কোম্পানিদের জন্য। আমরা সেই পরামর্শগুলো স্যার সুন্দরভাবে নিলাম স্যার। আমি এই যে পরামর্শগুলো আসছে বিশেষ করে প্রিজারভেটিভ ব্যাপারগুলো হাতে আসছে, বেশ কয়েকটা পরামর্শ স্যার আপনারা আমাদেরকে দিয়েছেন যারা আছি কোম্পানি। চেষ্টা করবো স্যার আমরা যতদূর সম্ভব আমরা আপনাদের যে পরামর্শগুলো আছে এগুলো সব আমি নোট ডাউন করে নিয়েছি স্যার। আমরা আমাদের কোম্পানির সাথে ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলে আমরা আমাদের যে যতদূর মানে সেফেস্ট ড্রাগ হিসাবে দেওয়া যায় আমাদের চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা বলে স্যার আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপরে আমি অনুরোধ করবো শামসুদ্দিন সাহেবকে। শামসুদ্দিন সাহেবের যদিও অ্যান্টি গ্লুকোমা প্রোডাক্ট নাই, তারপরেও কোনো পরিকল্পনা আছে কিনা এই ব্যাপারে কিছু বলেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমরা অলরেডি 5টা প্রোডাক্ট নিয়ে আসছি মার্কেটে এবং 5টা প্রোডাক্ট প্রিজারভেটিভ ফ্রি এবং সোডিয়াম হাইড্রোজেন যেটা হাইড্রোকোমার হাইড্রোজেল এবং মিথাইল হাইড্রোস্কিউবাল সেলুলোজ যেটা সিএমসি, এগুলা প্রিজারভেটিভ ফ্রি। এবং আমরা এই একটা অ্যান্টিভাইরাল অয়েনমেন্ট নিয়ে আসছি, এটা ওয়ার্ল্ডে নতুন বেরোইছে এই প্রিজারভেটিভ ফ্রি এসাইক্লোভির, এটা আমরা মার্কেটে অ্যাভেলেবল করছি। আর একটা ওই অ্যান্টিবায়োটিক আছে ক্যানামাইসিন। তো আমরা জি স্যার ক্যানামাইসিন। তো স্যার আমরা গ্লুকোমা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি স্যার। এই যে আমরা মার্কেটের সাথে সেন্টারের সাথে কথা বলছি। এখন আমাদের ড্রাগসের কিছু লিমিটেশন আছে। এই হোপফুলি যে এই এখানে হয়তো আপনাদের যে এই যারা সিনিয়র আছেন দিন মোহাম্মদ স্যার, মান্নাফ স্যার, তারপর সরফুদ্দিন ওনাদের হেল্প রাখতে পারবে। এই গ্লুকোমা ড্রাগ আমরা প্রিজারভেটিভ ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। শামসুদ্দিন সাহেব, আসলে শামসুদ্দিন সাহেবের যে প্রোডাক্টটি নিয়ে আসে সবই মনে হয় যে প্রিজারভেটিভ ফ্রি নিয়ে আসেন। এরপরে আমি জেনারেল ভিশন থেকে কে আছেন? মাহমুদুল ইসলাম। অপশন থেকে মাহমুদ আছে। হ্যাঁ, অপশন থেকে মাহমুদুল ইসলাম সাহেব, প্লিজ আপনি কিছু বলেন। থ্যাংক ইউ স্যার এবং আসসালামু আলাইকুম। অপশন ফার্মাকে আপনাদের সাথে রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আমি শুধু এটুকুই বলবো, প্রিজারভেটিভ ফ্রি অ্যান্টি গ্লুকোমা প্রোডাক্ট ইনশাআল্লাহ অপশন প্রথম আপনাদের হাতে তুলে দিই। এটুকু আমি আর বেশি কথা বলবো, আমাদের সাথে রাখছেন, ধন্যবাদ ম্যানেজমেন্টের পক্ষ থেকে। থ্যাংক ইউ, মানে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে অ্যাটলিস্ট আশ্বস্ত করেন যে স্যার এই ড্রাগটা ইউজ করেন, এই ড্রাগের সাইড ইফেক্ট নাই। এমনি বলার জন্য বলা না, বাস্তবে যাতে আমরা এটার একটা রেজাল্ট পাই সেই দিকে আমাদেরকে একটা ডিরেকশন দিবেন আশা করি। এরপরে আমি যে জেনারেল ভিশনের কেউ নাই তো? মইনুল সাহেব ছিলেন বোধহয়। মইনুল সাহেব নাই, জেনারেল ভিশনের কেউ নাই, এখন নাই। এখন ওই গ্রেট ওয়াদুদ সাহেব। তো শেষে আমি অদূত ভাইকে বলবো যে সংক্ষেপে একদম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলবেন, কি আপনারা করতে যাচ্ছেন আমাদের জন্য, এই মেসেজটা আমাদেরকে দিবেন। অদূত ভাই। জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সোসাইটির সকল সম্মানিত সদস্য এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই জানেন যে গ্লুকোমা ফিল্ডে আমাদের টোটাল যে অ্যান্টি গ্লুকোমা প্রোডাক্ট হিউজ রেঞ্জ, আমরা বলতে পারি এত বড় রেঞ্জ আরো কেউ দেয়নি। আমরা করেছি শুধু এটা জাস্ট অনেকগুলো অপশন দেওয়ার জন্য, টু ট্রিট ইউর পেশেন্ট সাকসেসফুলি, যে পেশেন্ট যে সাফার করে ওটাকে জাস্ট একটা আপনাদের যেন একটা কমফোর্ট জোনে থাকেন। এটার জন্য আমরা বলবো যে প্রথমে আমরা অ্যাভাটান যে প্রোডাক্টটা এখানে কথা আসছিল যে এইটা ব্যাক না কেন, আমরা কিন্তু ওয়ার্ল্ডের আমাদের টোটাল প্রোডাক্টের এখন প্রিজারভেটিভ আসলে এই অকুলার সারফেস ডিসঅর্ডারের যে বিষয়গুলো আসছে কথা, এটা অনেক লার্নেড স্পিকারে বললেন যে আসলে এটা ড্রাগের জন্য ড্রাগের সাইড এফেক্ট হতে পারে, হাইপার সেন্সিটিভিটি হতে পারে, প্রিজারভেটিভের কারণে হতে পারে, পেশেন্টের কারণে হতে পারে, পেশেন্ট অনেক সময় রিসিভ করতে পারে না, এগুলো নানান কারণে এগুলো একটা পেশেন্টের ডিসকমফোর্ট ফিল করতে পারে। ড্রাগ চেঞ্জ করে অনেক সময় দেখা যায় সে কমফোর্ট ফিল করে, এটা একটা ব্যাপার। কিন্তু আমরা যে কাজটা করেছি টোটাল আমার অ্যান্টি গ্লুকোমা ড্রাগের প্রায় সবগুলো প্রোডাক্ট আজকে না অনেক দিন আগে থেকেই আমরা যেগুলো ড্রাগ লং টাইম ইউজ করতে হয়, যেগুলো
পৃথিবীতে দুই রকম আছে, একটা বেঞ্জেল কোলিয়াম ক্লোরাইড যেটা ব্যাক, সেটা এখন আমরা সারা পৃথিবীতে প্রায় 27% প্রোডাক্টকে চেঞ্জ করে ফেলা হয়েছে অক্সিডেটিভ প্রিজারভেটিভে। অক্সিডেটিভ প্রিজারভেটিভের সুবিধাটা এই যে এটা মাত্র চোখে ইনস্টল করার পরে 30 সেকেন্ডস থেকে 1 মিনিটের মধ্যে ডিকম্পোজ হয়ে যায় ওয়াটার এন্ড অক্সিজেনে। দ্যাট ইজ চোখের মধ্যে আমার তো প্রিজারভেটিভ খুব একটা দরকার নাই, দরকার আমার বোতলে। তো যখন এটা বোতলে থাকে এটা প্রিজার্ভ করে ড্রাগটাকে, যখন হোয়েন ইট কামস টু দ্য আই সারফেস অ্যাকোয়াসের সাথে রিঅ্যাকশন করে উইদিন 30 সেকেন্ডস থেকে 1 মিনিটের মধ্যে ডিকম্পোজ হয়ে যায়। তার মানে 1 মিনিটের পরে চোখে আর কোনো প্রিজারভেটিভ থাকে না, অ্যাক্টিভটা থাকে। আমরা এই ফর্মুলেশনটা আমাদের অ্যান্টিগ্লোকোমা ড্রাগের সবগুলোই করেছি। আমি একবার মায়ানমারে গেছিলাম, তখন প্রথম দেখা গেল যে অ্যালকন তার প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের বিজ্ঞাপন দিচ্ছে ওখানে ব্যাক ফ্রি ওদের ট্রাভাপ্রস্ট। আমি দেশে এসে প্রায় 4 বছর আগে কিন্তু আমরা অ্যাভাটানের আমরা বেঞ্জেল ক্লোরাইড ফ্রি করে দিয়ে আমরা কিন্তু অক্সিডেটিভ প্রিজারভেটিভ দিয়েছি, যেটাকে সফট জিয়া বলা হয়, আয়নিক বাফার সিস্টেম। ওই আমরা দিয়ে দিয়েছি প্রিজারভেটিভটা, যেটা হুইচ ইজ ভেরি ভেরি সেফ। এবং আমরা পর্যায়ক্রমে পরে যতগুলো অ্যান্টিগ্লোকোমা ড্রাগ আছে, ইভেন অনেক আর্টিফিশিয়াল টিয়ার আছে যেগুলো লং টাইম ইউজ করতে হয়, সেগুলো সবগুলো আমরা প্রিজারভেটিভ ফ্রি বলবো না, আমরা বলবো প্রিজারভেটিভ দিয়েছি অক্সিডেটিভ প্রিজারভেটিভ, ব্যাক ফ্রি করে দিয়েছি স্যার। এটা একটা কাজ করেছি। আরেকটা আমরা সুখের খবর দিচ্ছি, এখানে সবাই আলোচকরা বলতেছেন যে আসলে আমাদের দেশে প্রিজারভেটিভ ফ্রি যদি করা যায় এই ড্রাগগুলো তাহলে আরো ভালো হয়, আরো আপনার কনফিডেন্স পান। আমি সবার উদ্দেশ্যেই বলছি স্যার যে আমাদের অনেক আগে থেকে এটা একটা পরিকল্পনা আছে, এবং এই পরিকল্পনার খুব সাম্প্রতিক একটা ঘটনা বলবো। আমরা 14 তারিখে, আজকে 16 তারিখ, গত পরশুদিন শিপমেন্ট হয়ে গেছে আমেরিকা থেকে আমাদের ব্লোফিল সিল মেশিন, যেটা প্রিজারভেটিভ ফ্রি ওষুধ তৈরি করার যে মেশিনটা, সেই ব্লোফিল সিল মেশিনটা, সেটা আমরা ওখান থেকে অনেক শিপমেন্ট হয়ে গেছে, চলে আসতেছে। এটা ওয়েলার কোম্পানি, ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইউএস এর সবচেয়ে বড়। এটা এসডিইউ ফর্মুলেশনে করবো আমরা, সিঙ্গেল ইউনিট ডোজ, আমরা বোতলে দিব না, প্রতিদিন একটা করে সে ফ্রেশ ইউজ করবে। এই ফর্মুলেশনে আমরা ব্লোফিল সিল মেশিন, যেটা ওয়েলার কোম্পানি, সেই ওয়েলার কোম্পানির ওটা অলরেডি 14 তারিখে শিপমেন্ট হয়ে গেছে, বাংলাদেশে আসতেছে। আমরা এটা ইনস্টল করব, করার পরে আমরা ফাইনাল প্রোডাকশনে যেতে অনেক প্রসেস আছে এখানে। আমাদের নতুন প্ল্যান্ট যেটা গাছাতে হয়েছে, অত্যাধুনিক প্ল্যান্ট, সেই প্ল্যান্টে ওটা আমরা আনবো, এবং এটা আমরা এবছর পারবো না ফাইনাল প্রোডাকশনে যেতে, আমরা সামনের বছর হয়তো ফার্স্ট কোয়ার্টারের দিকে আমরা দিয়ে দিতে পারবো। আমরা প্রথমে হয়তো অ্যান্টিগ্লোকোমা ড্রাগ এবং আর্টিফিশিয়াল টিয়ারে যাব, পুরোপুরি প্রিজারভেটিভ ফ্রি এবং সিঙ্গেল ইউনিট ডোজ ফর্মুলেশনে, ওইটাতে আমরা চলে যাব। এটা যদিও খুব $6 মিলিয়ন এটার দাম। তারপরে আমরা টেনিবটে হিউজ প্রোডাকশন ক্যাপাসিটি আছে, এবং আমরা আশ্বস্ত করতে চাই সমস্ত অপথলমোলজিস্টকে এই সবচেয়ে আধুনিক এই মেশিনটা আমরা নিয়ে আসবো, এবং এটা আগামী বছর জেনারেশন পাবেন। এবং আমরা স্যার যেটা অনেকের অনেকের অবগতির জন্যই বলতেছি যে সবগুলো অ্যান্টিগ্লোকোমা ড্রাগে আমার কিন্তু অক্সিডেটিভ প্রিজারভেটিভ নিয়ে আছে, যেটা আমরা চেয়েছি পেশেন্টের যেন সাইড এফেক্ট গুলো প্রিভেন্ট করা যায় যত কিছু। এবং আশা করি যে ওই মেশিনটা চলে আসলে, সেই মেশিনটা চলে আসলে পুরোপুরি আমরা প্রিজারভেটিভ ফ্রি করতে পারবো, তখন হয়তো আপনারা আরো বেশি আশ্বস্ত হবেন, আরো বেশি কমফোর্ট পাবে আমার পেশেন্ট। আমি এই বলে শেষ করছি, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ অদূত ভাইকে আমাদেরকে আশ্বস্ত করার জন্য যে আপনার ওই প্রিজারভেটিভ ফ্রি মেশিনও আসতেছে, এবং আমরা হয়তো খুব তাড়াতাড়ি আমরা প্রিজারভেটিভ ফ্রি ড্রাগ বা সারফেস কমফোর্টেবল ড্রাগ আমরা পেয়ে যাব। আমার মনে হয় আমাদের আসলে অনেক রাত হয়ে গেল, আজকের আলোচনা খুবই সুন্দর হয়েছে। এখন যদি আপনারা পারমিশন দেন, দিন মোহাম্মদ স্যার আছে, মান্নাফ স্যার, আমরা এখন শেষ করি স্যার। আর কারোর যদি কোনো বক্তব্য না থাকে তাহলে আমরা শেষ করি এখন। স্যার কি বলেন? শেষ করেন। হ্যাঁ, শেষ করে দাও। শেষে আমি সায়েন্টিফিক সাব কমিটির চেয়ারম্যান প্রফেসর এম নজরুল ইসলাম সাহেবকে অনুরোধ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করার জন্য। প্রফেসর এম নজরুল ইসলাম। সালমা খুব ভালো বলছে, ধন্যবাদ। না, সেটা তো প্রশংসা সবাই করছে। ধন্যবাদ। আসলে রাত বেশি হয়ে গেছে, বেশি কথা বলতে চাই না।
শুধু এটুকু বলতে চাই যে বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি is really grateful to all the speakers, Professor Zakia Sultana Shahid, Dr. Salma Parveen, and all the panelists, Professor Ahmed, Professor Din Mohammad Nurul Haq sir, Professor Mannab sir, এবং আমাদের সঙ্গে অনেক সিনিয়র টিচাররা ছিলেন, এখন অনেকে নাই, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখনো অনেকে দেখতে পাচ্ছি, ডক্টর শাহেদ এখানে আছে, আরো আমাদের ডক্টর জাফর খালেদ এখানে আছেন, অনেকেই এখনো দেখতে পাচ্ছি আছেন, সিদ্দিকুর রহমান আছেন, ডক্টর তহিদুজ্জামান আছেন, ডক্টর আলতাফ আহমেদ আছেন, এখনো আছেন। তো আপনারা যে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন তার জন্য রিয়েলি আমরা গ্রেটফুল টু ইউ। এবং আমি বিশ্বাস করি আজকের আলোচনা আমাদের একটা কিন্তু কি বলবো, এক ধরনের একটা ইন্সপিরেশন এবং একটা ইনিশিয়েশন হলো আর কি। এই ইনিশিয়েশনের মাধ্যমে হোপফুলি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্টনার যারা আছেন তারা ভালো ভালো ওষুধ যেটা রোগীদের জন্য ভালো হবে তৈরি করবেন। এবং আমাদের এই আজকের আলোচনা থেকে যে এটা শুরু হলো, যে বিগিনিংটা হলো, hopefully it will create a good result ultimately for our country. আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সর্বশেষে বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি জেনারেল, তারা যে সায়েন্টিফিক সাব কমিটিকে দায়িত্বটা দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনার এখানে শেষ করছি। ধন্যবাদ। দিন মোহাম্মদ তো দেওয়া ধন্যবাদ, দিন মোহাম্মদ উদ্যোক্তা না? অবশ্যই, এটা আগে আসলে আমাদের মানে এটা হয়তো এখন করতাম না, দিন মোহাম্মদ স্যার উদ্যোগ নেওয়ার কারণেই আসলে আমরা একটু জোরে সোরে ঈদের আগেই করলাম। তো আমার মনে হয় যে এটা আজকে শেষ না, আমরা আরো কিছুদিন পরে প্রয়োজন হলে একটা ফলো আপ মিটিংও করবো যে কি আগাচ্ছে বা আমরা আর কোনো নতুন কিছু, শুধু আলোচনা হবে যে আসলে আমরা প্র্যাকটিক্যালি কি করতে পারি। থিওরিটিক্যাল তো অনেক আজকে হলো, প্র্যাকটিক্যালি কি করা যায়, পার্সোনাল এক্সপেরিয়েন্স। জি, এটার ব্যাপারে আমার মনে একটা ফলো আপ মিটিং পরে আমরা একসময় করবো ইনশাআল্লাহ। তো আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর মান্নাত স্যার গাইড করেন, কাজেই উনি তো আমাদের। আসসালামু আলাইকুম মান্নাত, ধন্যবাদ স্যার, সবাইকে আগামী সবাইকে